রাতে শুয়ে এপাশ ওপাশ করছি, কখনো নিজের সেই ভয়ঙ্কর অতীত মনে পড়ছে, কখনো আদ্রিয়ানকে। ওর পাশে বসে গল্প করা, ওকে জড়িয়ে ধরা, ওর হঠাৎ করেই কাছে এসে যাওয়া সব। কিন্তু ও হয়তো এতক্ষণে ভুলেও গেছে আমাকে। ভুলে যাওয়াই স্বাভাবিক। মনে রাখার বিশেষ কোনো কারণ নেই। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ ফোন বাজার আওয়াজে ঘুম ভাঙল। তাকিয়ে দেখি আননোন নাম্বার। এত রাতে কার মনে পড়ল? চোখ ডলতে রিসিভ করে কিছু বলবো তার আগেই ওপর পাশের ব্যক্তির গলার আওয়াজ পেয়ে চমকে গেলাম আমি। মনে শুধু একটা কথাই এলো, এটাও সম্ভব? কারণ রিসিভ করতেই ওপর পাশ থেকে কেউ বলল, হ্যালো ম্যাডাম, ডিস্টার্ব করলাম? আমি তো পুরো থ হয়ে আছি। ঘুম উড়ে গেছে। শোয়া থেকে লাফিয়ে উঠলাম। কারণ গলার স্বর শুনেই খুব ভালোভাবেই বুঝে গেছি যে এটা আদ্রিয়ান। নিজেও জানি না কি করে বুঝলাম, কিন্তু কথার ধরন শুনেই বুঝে গেছি। কিন্তু ও আমাকে ফোন করেছে। টেবিল ঘড়ির দিকে তাকিয়ে দেখি 3টা বেজে গেছে। এত রাতে ও আমায় কেন ফোন করলো? আবার কোনো বিপদে পড়েছে নাকি? এসব ভাবতে ভাবতেই আবারও ওর গলার আওয়াজ পেলাম। কি হলো, ঘুমিয়ে পড়লে নাকি? আমি বিস্মিত গলায় বললাম, আপনি এখন? যাক, গলার স্বরটা অন্তত মনে আছে তোমার। আমি তো ভেবেছি আমায় ভুলেই গেছো। আমি তো ঝটকার ওপর ঝটকা খাচ্ছি। কি বলছেন উনি এসব? ওনার কথা শুনে তো মনে হচ্ছে না উনি কোনো বিপদে পড়েছেন, তার মানে এমনিই ফোন করেছে আমাকে। কিন্তু কেন? আমি ইতস্তত গলায় বললাম, না মানে আপনি ফোন করে একটা খবর তো নিতে পারতেন ম্যাডাম। ওনার কথায় আবারও অবাক হলাম। আমি খোঁজ নেব ফোন করে, তা ওনার? তবুও নিচু কণ্ঠে বললাম, নাম্বার দিয়ে গেছিলেন নাকি যে ফোন করব? কেন? তুমি চেয়ে নিতে পারতে না? আমি এক হাতের নখ দেখতে দেখতে বললাম, নাম্বার চাইলে তো হ্যাংলা ভাবতেন আমাকে। ওহ, দ্যাট মিন্স তুমিও আমাকে হ্যাংলা ভেবেছিলে? আমি ভ্রু কুঁচকে বললাম, আমি কেন আপনাকে হ্যাংলা ভাবতে যাব? কারণ আমিও তো তোমার কার্ডটা চেয়ে নিয়েছিলাম। কি বলবো বলবো বুঝতে পারছি না, তাই চুপ করে আছি। আদ্রিয়ান নিজেই বললেন, ডিস্টার্ব করলাম? না তা না, কিন্তু আসলে কাজ সেরে একটু আগে বাড়ি ফিরলাম। ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিতেই তোমার কথা মনে পড়ল। এটাও মনে পড়ল যে তোমাকে ধন্যবাদ দেওয়া হয়নি, তাই কার্ডটা বের করে ফোন করলাম। আমি মনে মনে একটু হাসলাম। ও শুধু ধন্যবাদ দিতেই ফোন করেছে আমাকে, আমিও বোকার মতো কি সব ভাবছিলাম। যদিও অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছিলে নিশ্চয়ই। ডিস্টার্বড হওনি তো? না তা হইনি, কিন্তু আপনি কি শুধু আমাকে ধন্যবাদ দিতেই ফোন করেছেন? ও কিছুক্ষণ চুপ করে থেকে বলল, রাত হয়েছে অনেক, ঘুমিয়ে পড়ো। গুড নাইট বলেই ফোনটা কেটে দিল। আমি একটু অবাক হলাম, যা বাবা, এভাবে কেটে দেবার কি হলো? শুধু ধন্যবাদ দিতে ফোন করেছিল, দেওয়া হয়ে গেছে তাই হয়তো কেটে দিয়েছে। গুড নাইটটাও বলতে দিল না। খবিস, তোর বউ মরবে। ধ্যাতো, কি সব বলছি! আসলেই পাগল হয়ে গেছি আমি। ও যে আমাকে ধন্যবাদ দিতে ফোন করেছে এটাই অনেক। কিন্তু আরেকটু কথা বললে কি হতো? আবার কি কোনোদিন কল করবে ও আমাকে? যা খুশি করুক, আমার কি? এসব চিন্তা করেই গাল ফুলিয়ে শুয়ে পড়লাম। পরের দিন অফিসের ডেস্কে গিয়ে বসতেই তীব্র বলল, কি ব্যাপার মিস হিরোইন, কাল আবার কোনো স্টার এসেছিল নাকি? আমি ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে বললাম, মানে? তীব্র কিছু বলবে তার আগেই ওরু বলল, না মানে পরশু তো এসছিল, কালকে আবার কেউ এসছিল কিনা সেটাই জিজ্ঞেস করছিলাম আমরা। আমি বিরক্ত হয়ে বললাম, স্টারদের কি খেয়ে দেয়ে আর কোনো কাজ নেই যে রোজ রাতে 1 by 1 আমার ফ্ল্যাটে আসবে? তীব্র এবার চেয়ার ঘুরিয়ে আমার দিকে ফিরে বলল, বাই দা ওয়ে, এ ডি তো তোর কার্ড নিয়েছিল তাই না, ফোনটোন করেছিল? এটা শুনে ওরও উৎসুক দৃষ্টিতে তাকালো, মানে ও শুনতে চায়। আমি স্বাভাবিক ভঙ্গিতেই বললাম, হ্যাঁ কল করেছিল কাল রাতে। দুজনেই চমকে তাকালো আমার দিকে। কারণ ওরা এতটাও আশা করেনি। ওদের আর কি বলবো, আমি নিজেও তো ভাবতে পারিনি এমন যে আদ্রিয়ান নিজে আমাকে ফোন করবে। অরু এক্সাইটেড হয়ে বলল, এই কি কি বলল? আমি অরুর দিকে তাকিয়ে মেকি হাসি দিয়ে বললাম, বলল যে বিয়ের জন্য মেয়ে খুঁজে পাচ্ছি না, তোমার কোনো বোন ঠোন বা বান্ধবী থাকলে বলো।
আমি তোর কথা বললাম, ছবি দেখালাম আর ও রাজি হয়ে গেল। অরু বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে বলল, মিথ্যুক। আমি সিরিয়াস ভঙ্গিতেই বললাম, সত্যিই বলছি এটাই হয়েছে। অরু হাত ভাঁজ করে ভ্রু কুঁচকে বলল, এ বিয়ের জন্যে মেয়ে খুঁজে পাচ্ছে না, তোকে মেয়ে খুঁজতে বলেছে, তুই ছবি দেখিয়েছিস, ও রাজিও হয়েছে? আমার মাথায় কি সিল দেওয়া আছে যে আমি গাধা, যা বলবি তাই গিলবো? আমি অবাক হওয়ার ভান করে বললাম, আরে তোর কোথাও ভুল হচ্ছে। অরু একটু অবাক হয়ে বলল, কি ভুল হচ্ছে? আদ্রিয়ান মেয়ে খুঁজছে ঠিকই, কিন্তু ওনার জন্যে না। এবার তিরো কৌতূহলী কণ্ঠে বলল, তাহলে? আমি দাঁত বের করে একটা হাসি দিয়ে বললাম, ওনার ড্রাইভারের জন্যে খুঁজছে, বেচারা নাকি বুড়ো হয়ে যাচ্ছে, কিন্তু বউ জুটছে না কপালে। অরু সাথে সাথেই মুখটা ছোট করে ফেলল। আমি আর তীব্র মুখ টিপে হাসছি। অরু কিছুক্ষণ বোকার মতো আমাদের দিকে তাকিয়ে থেকে বলল, তোরা দুজন এতক্ষণ আমাকে নিয়ে মজা করছিলি? এটা শোনার সাথে সাথেই তীব্র আর আমি শব্দ করে হেসে দিলাম। তীব্র হাসতে হাসতেই বলল, সেটা তুই এতক্ষণে বুঝলি? তীব্র কথাটা শেষ করতেই আমি আর তীব্র হাসতে হাসতে হাইফাইভ করলাম। আর অরু মুখটা ফুলিয়ে বলল, থাক তোরা দুজন একসাথে, আমি কথাই বলবো না তোদের সাথে। বলেই ডেস্কের দিকে ঘুরে কাজ করতে লাগলো। আমি আর তীরও মুচকি হেসে কাজে মন দিলাম। কিন্তু অনেকটা সময় পার হয়ে যাবার পরেও যখন অরু কোনো কথা বলছে না, তাই আমি চেয়ার ঘুরিয়ে বললাম, এই পেতনি মৌন ব্রত পালন করছিস নাকি? কিন্তু ও চুপ করে আছে, কোনো কথা বলছে না। সেটা দেখে তীরও ওর দিকে ঘুরে বলল, এই ড্রামা কুইন, মুখে গ্লু লাগিয়ে রেখেছিস? কিন্তু মহারানী এবারেও এক্কেবারে চুপ করে আছে। এবার আমি আর তীব্র দুজনেই দুজনের মুখের দিকে তাকালাম। তীব্র চোখ দিয়ে ইশারা করলো আর আমিও ওর ইশারা বুঝতে পেরে মুচকি হেসে চোখ টিপ মারলাম। এরপর দুজনে একসাথেই ওকে সুরসুরি দিতে লাগলাম। এটা ওর রাগ ভাঙানোর নিনজা টেকনিক। ওর যত রাগই থাক, সুরসুরি দিলেই ও খিলখিলিয়ে হেসে দেয় আর ওর রাগও জল হয়ে যায়। আর এবারেও এর ব্যতিক্রম হলো না। কিছুক্ষণ হাসাহাসির পর অরুর অসহায় কণ্ঠে বলল, প্লিজ বল না কি বলেছে। আমি ছোট একটা নিঃশ্বাস নিয়ে ওদের দুজনের দিকে তাকালাম, দুজনেই শুনতে ইচ্ছুক। এরপর ওদেরকে সবটা বলার পর তীব্র আমার মাথায় একটা চাটা মারল। আমি মাথায় হাত দিয়ে মুখ ফুলিয়ে বললাম, মারলি কেন? তীব্র ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে বলল, মারবো না তো কি করব? এত মাথামোটা কেন রে তুই? অরুও বিরক্তিকর কণ্ঠে বলল, সেই আর তোর কি মনে হয় শুধুমাত্র ধন্যবাদ দিতে কেউ রাত 3টে বাজে ফোন করে? করতেই পারে, কাজ ছিল তাই সারাদিন সময় পায়নি, তাই রাতে করেছে। ওর মতো একজন তো আর আমার সাথে প্রেমালাপ করতে ফোন করবে না। ওরা দুজনেই আমার দিকে এক হতাশ দৃষ্টি নিক্ষেপ করে ছোট নিঃশ্বাস ফেলে কাজে মন দিল। আমি কিছুই বুঝলাম না, তাই কিছুক্ষণ ওদের দিকে বোকার মতো তাকিয়ে থেকে নিজের কাজে মন দিলাম। লাঞ্চ টাইমের পর স্যার মিটিং ডাকলেন। মিটিং এর মধ্যে কেউ বারবার কল দিচ্ছে, ফোন ভাইবারেট হচ্ছে বারবার। বেশ বিরক্ত লাগছে আমার। মিটিং শেষ হতেই অরু আর তিরোকে বললাম, তোরা ডেস্কে যা, কেউ কল করছে বারবার, আমি কথা বলে আসছি। ওরা মাথা নেড়ে চলে গেল। আমি অফিসের বিরাট ব্যালকনিতে গিয়ে ফোনের স্ক্রিনে চোখ দিতেই ভ্রু জোড়া কুঁচকে গেল। কারণ নাম্বারটা আননোন। একটা আননোন নাম্বার থেকে এতবার কল এলো। আমি নাম্বারটায় ডায়াল করলাম, রিং হওয়ার প্রায় সাথে সাথেই ফোন রিসিভ করলো। আমি জিজ্ঞাসু কণ্ঠে বললাম, হ্যালো, কি ম্যাডাম ব্যস্ত ছিলেন মনে হয়? আমি চমকে কান থেকে ফোন সরিয়ে নাম্বারটা দেখলাম। তখন ঘুমের মধ্যে রিসিভ করেছিলাম তাই নাম্বারটা খেয়াল ছিল না, কিন্তু ধন্যবাদ দেওয়া তো হয়ে গেছে, তাহলে আবার কল কেন করলো? এসব ভেবে আবারও ফোনটা কানে নিয়ে বললাম, আপনি নাম্বারটাও সেভ করনি? হাউ রুড। না মানে, আচ্ছা ছাড়ো, কতক্ষণ যাবত কল করছি, ফোন ধরছিলে না কেন? আসলে মিটিং চলছিল। কিসের মিটিং? নতুন করে আবার কাকে বাস দেবে সেই ব্যাপারে? আপনিও না? ওপাশ থেকে ওনার হাসির শব্দ পেলাম, সেই হাসির শব্দ শুনে আমিও হেসে দিলাম। উনি হাসি থামিয়ে বললেন, আচ্ছা, যে কারণে কল করলাম, কালকে তো ফ্রাইডে, ফ্রি আছো নাকি, কোনো কাজ আছে? আমি একটু অবাক হলাম, হঠাৎ এই প্রশ্ন কেন?
তাই অবাক কণ্ঠেই বললাম, কেন বলুন তো? ফ্রি আছো? হ্যাঁ ফ্রি আছি বাট হোয়াই? দেন কালকে মিট করি। এটা শোনার সাথে সাথেই আমি যেন ফ্রিজ হয়ে গেলাম। উনি দেখা করতে চাইছেন আমার সাথে? কিন্তু কেন? আমার সাথে ওনার কি দরকার? আমি নিচু কণ্ঠে বললাম, কিন্তু কেন? দেখা করতে যে বিশেষ কোনো কারণ থাকতেই হবে এটা কোথায় লেখা আছে? ওনার কথায় আমি অবাকের ওপর অবাক হচ্ছি, উত্তেজনায় ঘাম বেরোচ্ছে আমার। নাকের নিচের ঘামটা মুছে বললাম, না কিন্তু, তোমাকে ফোর্স করছি না। আমি স্টারপ্লেজ কফি শপে তোমার জন্যে অপেক্ষা করব কাল সকাল 10টায়। তুমি চাইলে তোমার ফ্রেন্ডদেরকেও নিয়ে আসতে পারো, আমার সমস্যা নেই। আসবে কি না ইটস আপ টু ইউ। আমি আসলে, কিন্তু আমাকে কথাটা শেষ করতে না দিয়ে উনি ধীর কণ্ঠে বললেন, বাই, এন্ড আই উইল ওয়েট ফর ইউ। বলেই আমায় কিছু বলার সুযোগ না দিয়েই ফোনটা কেটে দিলেন। ছেলেটা এমন কেন? নিজের কথা শেষ হলেই ফোন রেখে দেয়। ওপর পাশের মানুষটার কথাও তো শুনতে হয় নাকি? আমি কান থেকে ফোন নামিয়ে ঠোঁট কামড়ে ধরে দাঁড়িয়ে রইলাম। কি করব এখন? ওকে তো নাও করতে পারলাম না, আর না আমি যেতে পারবো। আমি তো অফিস আর ফ্ল্যাট ছাড়া কোথাও বেরোই না। কিন্তু ও যদি সত্যিই ওয়েট করে? এসব ভাবতে ভাবতেই চিন্তিত মুখ নিয়ে ডেস্কে গিয়ে বসলাম। আমার এমন চেহারা দেখে অরু বলল, কি রে আবার কি হলো? সেটা শুনে তিরও কম্পিউটার থেকে চোখ সরিয়ে বলল, কে ফোন করেছিল যে তোর চেহারার রং বদলে গেল? আমি অসহায় ভাবে ওদের দিকে তাকিয়ে বললাম, আদ্রিয়ান ফোন করেছিল। সেটা শুনে দুজনেই চমকে গেল, যেন বর্ষার ঝটকা খেয়েছে। কিছুক্ষণ চুপ থাকার পর অরু প্রচণ্ড উত্তেজিত হয়ে তিরকে বলল, দেখলি আই টোল্ড ইউ না এ। ডি এর মনে কিছু চলছে? আমি ভ্রু কুঁচকে বললাম, মানে? তীব্র আমার চেয়ারটা ওর দিকে ঘুরিয়ে বলল, তোকে মানে বুঝতে হবে না, এবার বলতো কি বলল? কালকে মিট করতে চায় আমার সাথে। অরু খুশি হয়ে বলল, ওয়াও ফার্স্ট ডেট, হাউ কিউট। আমি অরুকে ধমক দিয়ে বললাম, তুই থামবি? ফার্স্ট ডেট? আকাশ কুসুম স্বপ্ন দেখা বন্ধ কর। আমি আছি আমার জ্বালায়, আর তোরা? তীব্র জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, সমস্যা কি? আমি যেতে পারবো না। সেটা শুনে দুজনেই একসাথে বলল, কেন? তোরা জানিস না কেন? মামুর আর ভাইয়ার ক্ষমতা থাকলেও এতটাও নেই যে আমাকে খুঁজে বের করবে। কিন্তু ওর ক্ষমতা দিয়ে পাতাল থেকে হলেও আমাকে খুঁজে নেবে। তাই আমাকে সাবধান থাকতেই হবে। অরু এবার আমার কাঁধে হাত রেখে বলল, দেখ অনি, এভাবে আর কতদিন পালাবি তুই? আর তাছাড়া তুই তো জার্নালিস্ট, এমনিতেও তোকে খুঁজে পেয়ে যাবে। তাহলে এটাকে প্রফেশন কেন করলি? ছেড়ে দে এটা। আমি দেশকে বাড়ি মেরে বললাম, সেটাই তো পারবো না। আমার আব্বুর স্বপ্ন, ত্যাগ সবকিছু মিশে আছে এই প্রফেশনে, কি করে ছাড়বো আমি? তীব্র আমার মাথায় হাত রেখে বলল, এই জন্যেই বলছি এসব ভাবিস না। ঘরে মধ্যে লুকিয়ে কদিন থাকতে পারবি তুই? অরু তিরোর কথায় সায় দিয়ে বলল, আর দেখ ছেলেটা ওয়েট করবে তো, না গেলে খারাপ লাগবে ওর। তীব্র এবার আমার কাঁধে হাত রেখে বলল, আচ্ছা ভয় পাস না, আমরাও যাব তোর সাথে, ওকে হো? আমি চোখ মুছে একটা শ্বাস নিয়ে বললাম, আমি ভেবে দেখছি। বাট আমাকে ফোর্স করিস না প্লিজ। অরু আমাকে এক হাতে জড়িয়ে নিয়ে বলল, যদি যাস তো আমাদের জানাস, আমরা রেডি হয়ে থাকবো, ওকে? তিরও মুচকি হেসে বলল, হ্যাঁ 1 ঘন্টা আগে জানালেই হবে। হুম। ওরা দুজনেই একে অপরের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস নিয়ে ডেস্কে চলে গেল। বাইরে ভীষণ জোরে বৃষ্টি আর বজ্রপাত হচ্ছে। আমাকে টেনে হিঁচড়ে অন্ধকার একটা রুমে এনে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমি উঠে দাঁড়িয়ে দরজার কাছে যাওয়ার আগেই দরজা বাইরে থেকে বন্ধ করে দিল। আমি দরজা ধাক্কাতে ধাক্কাতে চিৎকার করে বললাম, মামু প্লিজ দরজাটা খোলো, এমন করো না আমার সাথে, প্লিজ খোলো দরজাটা, আমার ভয় লাগছে এখানে। মামি প্লিজ তুমি অন্তত খুলে দাও, প্লিজ। যেতে দাও আমাকে। কিন্তু কেউ আসছে না। অন্ধকার রুমে বাইরের বজ্রপাতের প্রতিটা আওয়াজে কেঁপে উঠছি আমি। প্লিজ খোলো দরজাটা প্লিজ। ক্লান্ত অস্ফুট স্বরে কথাটা বলে কাঁদতে কাঁদতে দেয়ালের সাথে হেলান দিয়ে বসে পড়লাম আমি।
অনেকক্ষণ পর হঠাৎ কেউ এসে দরজা খুলে ভেতরে ঢুকলো, তাকে দেখেই ভয়ে গুটিয়ে বসলাম আমি। লোকটা যত এগিয়ে আসছে আমি ততই গুটিয়ে যাচ্ছি। সে আমার সামনে এক হাঁটু ভেঙে বসে বলল, আজ আবার পালাতে চাইছিলে? আমি মাথা নিচু করে কাঁদছি। লোকটা আমার চুলের মুঠি ধরে মাথাটা উঁচু করে ধরল। ব্যথায় কুকিয়ে উঠলাম আমি। চোখ দিয়ে পানি পড়ছে অনবরত, কিন্তু লোকটার সেদিকে পাত্তা নেই। সে আমার গাল চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, খুব শখ না পালানোর? সেদিনের চড়গুলোর কথা ভুলে গেছো বেবি? কোনো ব্যাপার না, আজকের ডোজটা সিউর মনে থাকবে। বলেই ঝাড়া দিয়ে আমার গাল ছেড়ে উঠে দাঁড়িয়ে নিজের বেল্ট খুলতে শুরু করলো। আমি হালকা পিছিয়ে গিয়ে বললাম, প্লিজ, আমার ভুল হয়ে গেছে, আমি আর পালানোর চেষ্টা করব না। পারবেও না। তোমার ওই ইউসলেস মামা মামির ভরসায় তোমাকে আর ছেড়ে রাখবো না আমি। আগে যেটা করেছো তার শাস্তি দিয়ে নি। না প্লিজ, আজকে মারবেন না। লোকটা বেল্ট হাতের মুঠোয় নিয়ে বলল, সেটা তোমার এসব করার আগে ভাবা উচিত ছিল। আজকের পর পালানোর আগে 10 বার ভাববে। বলেই লোকটা নির্মমভাবে বেল্ট দিয়ে মারতে শুরু করলো আমাকে। আমার চিৎকার বন্ধ রুমের দেয়ালে বারবার প্রতিধ্বনিত হচ্ছে। কিন্তু সেই চিৎকারে মন একটুও গলছে না লোকটার। সেই নিষ্ঠুরভাবে আঘাত করে চলেছে আমাকে। চিৎকার করে লাফ দিয়ে উঠে বসলাম আমি। সারা শরীর ঘামে ভিজে গেছে। জোরে জোরে শ্বাস নিচ্ছি। টেবিলে রাখা গ্লাস থেকে ঢকঢক করে পানি খেয়ে নিলাম। আজকে সন্ধ্যায় স্লিপিং পিল খেতে ভুলে গেছি, তাই এই অবস্থা। কারণ এটা নতুন না, প্রায় আমাকে তাড়া করে এই ভয়ঙ্কর দুঃস্বপ্ন, যেটা আমার অতীত, নিষ্ঠুর অতীত। যেটা থেকে আমি পালিয়ে বাঁচতে চাইছি, কিন্তু সেই অতীত আমার পেছনে ছাড়ছে না। ঘড়ি বলছে 4:20 একটা নিঃশ্বাস নিয়ে উঠে শাওয়ার নিতে চলে গেলাম। কারণ এখন হাজার চাইলেও আর ঘুমোতে পারবো না। 1 ঘন্টার লম্বা শাওয়ার নিয়ে কফি বানিয়ে বেকনিতে দাঁড়িয়ে আবছা অন্ধকার আকাশটা দেখতে দেখতে খোয়া ওঠা কফির মগে চুমুক দিলাম। আদ্রিয়ানের সাথে মিট করতে যাব কি না ঠিক করিনি এখনো। আপাতত ভোর হওয়া দেখছি। সূর্য কি সুন্দরভাবে পৃথিবীর বুক থেকে রাতের আধার দূর করে নতুন আলো নিয়ে আসে। আমার জীবনেও কি এমন কোনো সূর্য আসবে নতুন আলো নিয়ে, নাকি এই অন্ধকারেই চিরস্থায়ীভাবে থেকে যাবে আমার জীবন? 1 ঘন্টার লম্বা শাওয়ার নিয়ে কফি বানিয়ে বেকনিতে দাঁড়িয়ে আবছা অন্ধকার আকাশটা দেখতে দেখতে ধোয়া ওঠা কফির মগে চুমুক দিলাম। আদ্রিয়ানের সাথে মিট করতে যাব কি না ঠিক করিনি এখনো। আপাতত ভোর হওয়া দেখছি। সূর্য কি সুন্দরভাবে পৃথিবীর বুক থেকে রাতের আধার দূর করে নতুন আলো নিয়ে আসে। আমার জীবনেও কি এমন কোনো সূর্য আসবে নতুন আলো নিয়ে, নাকি এই অন্ধকারেই চিরস্থায়ীভাবে থেকে যাবে আমার জীবন? মনে মনে নিজেই নিজেকে প্রশ্ন করে মুচকি হেসে কফির মগে চুমুক দিলাম। জন্মের পর থেকেই একটু একটু করে যার জীবন থেকে সব আলো ফুরিয়ে গেছে, তার জীবনে নতুন করে কেউ আলো নিয়ে আসবে সেটা ভাবাও বোকামি। একটু একটু করে সূর্য উঠে গোটা আকাশটাকে আলোকিত করছে, সব অন্ধকার কেটে যাচ্ছে ধীরে ধীরে। আমি আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস নিয়ে বললাম, বাবা মা তো কখনো স্বার্থপর হয় না, তাই না? তাহলে তোমরা কেন হলে? কেন স্বার্থপরের মতো আমাকে ফেলে চলে গেলে এভাবে? এই স্বার্থপর পৃথিবীতে আমাকে একা ছেড়ে চলে যাবার আগে একবারও ভাবলে না যে আমার কি হবে? মাঝে মাঝে ইচ্ছে করে চলে যাই তোমাদের কাছে, কিন্তু তোমার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করার যে দায়িত্ব নিজের কাঁধে নিয়েছি, সেই দায়িত্ব কি করে এড়িয়ে যাই বলো তো? এই মুহূর্তে চোখ দিয়ে জল বেরোচ্ছে না, বেরোচ্ছে শুধু দীর্ঘশ্বাস। চোখের জলও হয়তো ক্লান্ত হয়ে গেছে। কফিটা শেষ করে খাটে হেলান দিয়ে শুয়ে রইলাম। কি করব সেটাই ভাবছি। আদ্রিয়ান কি সত্যিই ওয়েট করবে আমার জন্যে? যদি সেটা হয়, আমি না গেলে সত্যিই খারাপ হবে। কিন্তু যদি ওই লোকটা কোনোভাবে আমাকে খুঁজে পেয়ে যায়? কিচ্ছু ভাবতে পারছি না। কেন দেখা করতে চায় ও আমার সাথে? আমিই বা কি করব? যাব নাকি না? নিজের চোখ দুটো বন্ধ করে জোরে জোরে কয়টা শ্বাস নিলাম। আব্বু আব্বু বলেই পেছনে থেকে চেয়ারে বসে পেপার পড়তে থাকা আব্বুর গলা জড়িয়ে ধরলাম। কি ব্যাপার মামুনি, আজকে এত সোহাগ? নিশ্চয়ই কিছু চাই। আমি মুখটা ফুলিয়ে আব্বুর গলা ছেড়ে সোফায় বসে বললাম, তুমি আমাকে এভাবে বলতে পারলে? আমি শুধু কিছু দরকার হলেই তোমাকে আদর করি। যাও, কথাই বলবো না তোমার সাথে।
আব্বু পেপারটা রেখে আমার পাশে বসে বলল, আরে হো, আমি তো মজা করছিলাম মা। আমি হাত ভাঁজ করে উল্টো ঘুরে বসলাম। আব্বু মুচকি হেসে বলল, জাহমেও তো রাগ করেছে আমার ওপর, কিন্তু একজনের টিউশন থেকে ফিরে আসার অপেক্ষায় যে আমি এখনো না খেয়ে আছি সেটা কি কেউ জানে? আমি এবার ভ্রু কুঁচকে আব্বুর দিকে তাকিয়ে অনেকটা রেগে বললাম, তুমি এখনো না খেয়ে আছো? আব্বু, তুমি জানো তোমার সুগার ফল করে তবুও? আমার মামুনিকে না খাইয়ে আমি কি করে খাই? হয়েছে, আর বলতে হবে না। আমি উঠে গিয়ে এক প্লেটেই আব্বু আর আমার খাবার আব্বুর হাতে এনে দিলাম। আব্বু ভ্রু কুঁচকে বলল, এক প্লেটে কেন? আমি আব্বুর সামনে ফ্লোরে হাঁটু ভেঙে বসে বললাম, তুমি খাইয়ে দেবে আমাকে। আব্বু হেসে দিয়ে রুটি ছিঁড়ে আমার মুখে দিয়ে বলল, তা এবার বলো তো কি চাই তোমার? আমার এসএসসিতে প্লাস আসলে তোমার কিন্তু ট্রিট দেবার কথা ছিল। মনে আছে, পেয়েছো যখন দেব তো। কালকে তো ফ্রাইডে। কালকে আমরা বাইরে গিয়ে লাঞ্চ করব। আব্বু মুখটা ছোট্ট করে বলল, সরি মামুনি, কালকে তো একজনের সাথে আমায় মিট করতে হবে। ওই সময় ব্যস্ত থাকবো আমি। আমি মুখ ফুলিয়ে রুটি চিবোতে চিবোতে বললাম, ক্যান্সেল করে দাও না। যেতে হবে না কোথাও, তুমি আমার সাথেই যাবে। আব্বু আমার মুখে আরেক টুকরো রুটি দিতে দিতে বলল, আচ্ছা একটা কথা বলো, কেউ যদি তোমার জন্যে ওয়েট করে আর তুমি যদি না যাও সেটা কি ভালো দেখায়? ইস ইট গুড ম্যানার্স? আমি না বোধক মাথা নাড়লাম। আব্বু হেসে দিয়ে বলল, সেই জন্যেই আমার তো যাওয়া উচিত, তাই তো? হুম বলে মন খারাপ করে খাবার চিবোতে থাকলাম। আব্বু কিছুক্ষণ চুপ করে থেকে বলল, লাঞ্চ না হোক ডিনার তো করতেই পারি। কাল আমরা দুজন একসাথে ডিনারে যাব, হ্যাপি? এটা শোনার সাথে সাথেই আমার সব মন খারাপ দূর হয়ে গেল। খুশিতে লাফিয়ে উঠে বললাম, সুপার হ্যাপি। হয়েছে, আর নাচতে হবে না, এবার চুপচাপ খাও। আমি ভদ্র মেয়ের মতো বসে পড়লাম, আর আব্বু আমাকে খাইয়ে দিচ্ছে আর নিজে খাচ্ছে। হঠাৎ আব্বু বলল, এই আমার হাতের খাওয়ার একটা বদভ্যাস বানাচ্ছ, যখন আমি থাকবো না কে খাইয়ে থেবে শুনি? এটা শোনার সাথে সাথেই আমার মুখের হাসি উড়ে গেল। আমি কদকাদো মুখ করে আব্বুর কোলে মাথা রেখে বললাম, কেন এসব বলো তুমি? তুমি তো জানো তুমি ছাড়া আমার কেউ নেই, তাও তুমি আমাকে ছেড়ে যাবার কথা বলো? আব্বু একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, সব কিছু তো আমাদের হাতে থাকে না রে মা। না চাইতেও অনেক সময় চলে যেতে হয়। আমি কিছু না বলে চুপচাপ আব্বুর কোলে মাথা দিয়ে শুয়ে রইলাম। আর আব্বু আমার মাথায় হাত বুলিয়ে দিল। হঠাৎ আব্বু বলে চোখ মেলে তাকালাম। চারপাশে তাকিয়ে বুঝতে পারলাম স্বপ্ন দেখছিলাম। ওসব ভাবতে ভাবতে কখন চোখ লেগে গেছে বুঝতেই পারিনি। ঘড়িতে তাকিয়ে দেখি 8:30 বেজে গেছে অলরেডি। 10টায় ওখানে থাকতে বলেছিল আদ্রিয়ান। যাব আমি? এসব রুমে পায়চারি করতে করতে এসবই ভাবছি। একবার মন বলছে যাই, আরেকবার মন বলছে যাওয়াটা ঠিক হবে না। কিছুতেই সহির কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। আরও একবার ঘড়িতে তাকিয়ে দেখি 9টা বেজে গেছে। খাটে বসে হাত দিয়ে মুখ চেপে ধরলাম। মাঝে মাঝে এমন কিছু পরিস্থিতি আসে যখন না এদিকে যাওয়া যায় না ওদিকে। কি করব তা নিজেরাই বুঝতে পারি না। সিদ্ধান্ত নিতে নিতেই সময় পার হয়ে যায়। অনেকক্ষণ ভেবে সিদ্ধান্ত নিয়েই নিলাম। ফোনটা হাতে নিয়ে অরুকে কল করলাম। বাজার একটু পরেই অরু রিসিভ করে বলল, শরতান্নি, বান্দরনী, পেন্তি, শাকচুন্নি, রাক্ষসী। আমি বিরক্ত হয়ে বললাম, আরে আরে একটু শ্বাস নিয়ে নেবইন। আমি পালিয়ে যাচ্ছি না। তোর এতক্ষণে ফোন করার সময় হলো? আমি আর তীব্র কি পরিমাণে টেনশনে আছি জানিস? তীব্র আমাকে এই নিয়ে 100বার ফোন করে জিজ্ঞেস করেছে তুই কিছু জানিয়েছিস কিনা। আমি ভ্রু কুঁচকে বললাম, তোদের এত ইন্টারেস্ট কেন সেটাই তো বুঝতে পারছি না ভাই। তুই এসব বুঝবি না, এবার বলতো কি ঠিক করলি? অলরেডি 9টা 20 বাজে। রেডি হয়ে বের হ। আমি ফ্ল্যাটের নিচের রোডে ওয়েট করছি। তিরোকে ওর গাড়ি নিয়ে আসতে বলিস। ওকে হো তুই রাজি হয়েছিস সেটাই অনেক। আমি আর তীব্র এক্ষুনি আসছি। থ্যাঙ্কস ইয়ার। ওর উত্তেজনা দেখে হেসে দিলাম আমি। হাসতে হাসতেই বললাম, আচ্ছা রাখো। আর হ্যাঁ শোন। আবার কি? আজকে অন্তত একটু সাজিস, হ্যাঁ?
তুই ফোন রাখবি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ফোন কেটে আনমনেই হেসে দিলাম আমি। সত্যিই পাগলি। জীবনে সব না পাওয়ার আর হারানোর মধ্যে এই দুজনকে পেয়েছি। ওদের ভালোবাসা কেয়ারিং সবকিছুই আমাকে মুগ্ধ করে। সত্যিই এমন বন্ধু সবার ভাগ্যে জোটে না, এই দিক দিয়ে বলতে গেলে আমি খুব লাকি। আর এই জন্যে প্রত্যেক দিন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। একটা সাদা কুর্তি আর কালো জিন্স পরে নিলাম, চুলগুলোও ছেড়ে দিলাম সাইড সিথি করে। ব্যাগ নিয়ে বেরোনোর আগে আয়নার আরেকবার নিজেকে দেখলাম। সাজবো একটু। হঠাৎ করেই মুখে গরম পানি ছুঁড়ে মারার দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠতেই কেঁপে উঠলাম আমি। চোখের কোণের পানিটা মুছে নিলাম। সবকিছু সবার জন্যে না ভেবে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বাইরে গিয়ে কিছুক্ষণ ওয়েট করার পরেই তীব্র ওর গাড়ি নিয়ে চলে এলো। আমি গিয়ে ফ্রন্ট সিটে বসতেই পেছনের সিট থেকে ওরু বলল, কি রে তুই? তোকে বললাম সাজতে, আর তুই একটুও সাজলি না? কাজল আর লিপস্টিক তো দিতেই পারতি। আমি সিট বেল্ট বাঁধতে বাঁধতে বললাম, কি দরকার বলতো? ওরু বিরক্ত হয়ে বলল, সেটা তুই যদি বুঝতি তাহলে তো হয়েই যেত। সাজগোজের সাথে তোর কোন জন্মের শত্রুতা বলবি? তীব্র গাড়ি স্টার্ট করতে করতে বলল, সাজার কি দরকার? ও এমনিতেই সুন্দর। এতই সুন্দর যে যে কেউ পাগল হয়ে যাবে ওর জন্যে। এটুকু বলেই থেমে গেল। ওরু চোখ গরম করে তাকালো তীব্রর দিকে। তীব্র ইতস্তত করে আমার দিকে তাকিয়ে বলল, সরি আর ভুলে গেছিলাম। আমি একটা দীর্ঘশ্বাস নিয়ে মুচকি হেসে বললাম, কোনো ব্যাপার না, চল। এরপর 11:15 আমরা পৌঁছে গেলাম আদ্রিয়ানের বলা কফি শপে। গাড়ি থেকে নামতেই বুকের ভেতর কেমন করতে লাগলো। শহরের নামকরা কফি শপের মধ্যে একটা এটা। ওরু আর তীব্র নেমে এলো। আমাকে দাঁড়িয়ে থাকতে তীব্র বলল, কিরে কি হলো? চল ভেতরে। ওরুও ভীত কণ্ঠে বলল, 10টায় আসার কথা ছিল, 11:15 বাজে। চলে গেছে কি না কে জানে। আমি একটু বিরক্ত হয়ে বললাম, গেলে যাক, এত পেঁচাল পারিস না তো। তিনজনেই কফি শপের ভেতরে ঢুকলাম। এতবড় যে কোন কোনায় ও আছে সেটা বুঝতে পারা মুশকিল। তীব্র এদিক ওদিক তাকাতে তাকাতে বলল, একটা ফোন কর ওনাকে, কোথায় আছে জিজ্ঞেস কর। আমি ফোনটা বের করে কললিস্টে ওনার নাম্বারটা খুঁজে বের করে ফোন দিলাম। রিসিভ করার পর আমি কিছু বলবো তার আগেই উনি বললেন, গেইটের কাছে দাঁড়িয়ে থাকো। জাস্ট কামিং। বলেই রেখে দিল। আজব বুঝলো কি করে যে এসছি। ওরু আমাকে একটা খোঁচা মেরে বলল, কিরে কি বলল? বলল গেইটের কাছে থাকতে উনি আসছেন। তীব্র মুচকি হেসে বলল, মানতে হবে লোকটা এমনিতে খুব ভালো। আমি কিছু বলবো তার আগেই আদ্রিয়ানকে চোখে পড়ল। উনি দূর থেকেই হাত নাড়লেন আমাদের দেখে, আমি কিছু না বলে মুচকি হাসলাম। আদ্রিয়ান হাসি মুখেই এগিয়ে আসছেন আমাদের দিকে। আজ একটা ব্ল্যাকের মধ্যে হোয়াইট ডিজাইনের টি শার্ট, ব্ল্যাক জিন্স পরেছে, হোয়াইট কেচার সানগ্লাসটা টি শার্টের গলায় ঝুলিয়ে রেখেছেন, সিল্কি চুলগুলো বেশ খানিকটা কপালে পড়ে আছে। ওরু মিনমিনিয়ে বলল, আর সামনাসামনি তো আরো হ্যান্ডসাম লাগে ওকে। আমি মুখে হাসি রেখেই ওরুকে একটা খোঁচা মেরে দাঁতে দাঁতে চেপে বললাম, মুখটা বন্ধ কর নইলে থাপ্পড় খাবি। আদ্রিয়ান আমাদের সামনে এসে মুচকি একটা হাসি দিয়ে বললেন, হাই, অ্যাট লাস্ট এলে তুমি? আমি মুচকি হাসলাম। আদ্রিয়ান ওরু আর তীরর দিকে তাকিয়ে বললেন, আমি জানতাম তুমি একা আসবে না। পরিচয় তো করিয়ে দাও। আমি হালকা হেসে ওরুর দিকে ইশারা করে বললাম, ও আমার ফ্রেন্ড অরুমিতা। আদ্রিয়ান ওরুর দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে হাত বাড়িয়ে বলল, হাই অরুমিতা। ওরু তো অবাক তাকিয়ে আছে। আমি আদ্রিয়ানের আড়ালে ওকে চিমটি দিতেই ও তাড়াতাড়ি আদ্রিয়ানের সাথে হ্যান্ডশেক করে বলল, হাই। এরপর আমি তীরর দিকে ইশারা করে বললাম, আর ও আমার ফ্রেন্ড তীব্র। তীব্র আদ্রিয়ানের দিকে হাত বাড়ালো কিন্তু আদ্রিয়ান হ্যান্ডশেক করল না, উল্টে হাঁক করল ওর সাথে। তীব্র প্রথমে একটু অবাক হলেও পরে হেসে দিল। আদ্রিয়ান তীরকে ছেড়ে আমার দিকে তাকিয়ে বলল, তো ভেতরে যাওয়া যাক। আমি হালকা হেসে মাথা নাড়লাম। ভেতরে গিয়ে একটা টেবিলে গিয়ে দেখি আরো দুইজন বসে আছে। আমরা যেতেই ওই দুইজন দাঁড়িয়ে গেল। আদ্রিয়ান রেড টি শার্ট পরা লোকটার দিকে ইশারা করে বললেন, ও হলো আমার ফ্রেন্ড আদিব।
আদিব নামের লোকটা আমাদের তিনজনের সাথে হ্যান্ডশেক করে হাই বলল। এরপর ব্লু শার্ট পরা একটা লোককে ইশারা করে বললেন, এ হলো আমার আরেক ফ্রেন্ড আশিস। আমরা হাই বলতেই আদ্রিয়ান আমার আর অরুর দিকে তাকিয়ে বলল, গার্লসের থেকে সামলে থেকো, হ্যাঁ, পাক্কা প্লে বয় আছে। আমরা হেসে দিলাম। আশিস ভ্রু কুঁচকে বলল, এই আমার নামে সব জায়গায় কাটি না করলে তোর হয় না? না হয় না। আদিব ভাইয়া বলল, আচ্ছা হয়েছে, ওদের দাঁড় করিয়ে রাখবি নাকি বসতে দে? আদ্রিয়ান মুচকি হেসে আমাদের দিকে তাকিয়ে বলল, প্লিজ টেক ইউর সিট। আমরা তিনজন একপাশে বসলাম, ওনারা তিনজন ওপর পাশে বসলেন। এরপর মেনু কার্ড দেখে আদ্রিয়ান যার যার পছন্দ মতো কফি অর্ডার করলেন। কফি খেতে খেতে সবাই বিভিন্ন কথা বলছে। আদ্রিয়ান অরু আর তিরোর সাথে এমনভাবে কথা বলছে যেন খুব পরিচিত ওরা। আর আদিব আর আশিস ভাইয়াও বেশ মজা করছে। তীব্র ওনাদের সবাইকে তুমি করে বলার পারমিশন পেয়ে গেছে অলরেডি। আশিস ভাইয়া আমার আর অরুর সাথে ওনার ফ্লির্টি মার্কা কথা বলে বলে সবাইকে হাসাচ্ছে। তবে আশিস ভাইয়া কেন জানি না অরুর সাথেই দুষ্টুমি বেশি করছে। অরু এতে বিরক্ত হলেও কিছু বলতে পারছে না। কথার মধ্যে মধ্যে আমি আদ্রিয়ানকে আর চোখে দেখছি। আর অবাক করা বিষয়, বারবার আমাদের চোখাচোখি হয়ে যাচ্ছে, আর আমরা সাথে সাথেই চোখ সরিয়ে নিচ্ছি। হঠাৎ তীব্র আদিব ভাইয়ার দিকে তাকিয়ে বলল, আমার সাথে একটু আসবে? আদিব ভাইয়া কিছু একটা ভেবে সাথে সাথেই বললেন, হ্যাঁ হ্যাঁ সিউর চলো। বলে দুজনে হুড়মুড়িয়ে চলে গেল। আমি আর অরু হা করে তাকিয়ে আছি, কারণ আমরা কিছুই বুঝলাম না। এবার হঠাৎ করেই আশিস ভাইয়া অরুকে বললেন, এই ম্যাডাম চলুন আমরা মিনি ডেট করে আসি। অরু অবাক হয়ে ভ্রু কুঁচকে বলল, মানে? মানে যেতে যেতে বোঝাচ্ছি চলো। বলেই অরুর হাত ধরে এক প্রকার টেনে নিয়ে গেল আশিস ভাইয়া। অরু বেচারি চেয়েও কিছু বলতে পারো না। আমি বোকার মতো তাকিয়ে আছি। আদ্রিয়ানের দিকে তাকিয়ে দেখলাম উনি মিটমিটিয়ে হাসছেন। আমি ভ্রু কুঁচকেই বললাম, এটা কি হলো? আদ্রিয়ান ডোন্ট কেয়ার ভাব নিয়ে কফিতে চুমুক দিয়ে বললেন, আমি কি জানি, ওরা এলে জিজ্ঞেস। আমি আর কিছু বললাম না। অনেকক্ষণ ধরে দুজনেই চুপচাপ বসে আছি। আমি এক হাতে কফি মগ চেপে ধরে আছি আর আরেক হাতের নখ টেবিলের সাথে ঘষছি। আর মাঝে ওনার দিকে তাকিয়ে সাথে সাথেই চোখ নামিয়ে নিচ্ছি, কারণ উনি একদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে এক অদ্ভুত ভঙ্গিতে কফি মগে চুমুক দিচ্ছেন। আমার খুব অস্বস্তি লাগছে। এভাবে তাকিয়ে থাকে কেউ, আর এভাবে মগে চুমুক দেবার মানে কি? আর বাকিরাও কোথায় আছে কে জানে? আরে কেউ তো এসে বাঁচাও আমাকে, ভাল লাগে না। হঠাৎ করেই আমার টেবিলের ওপর রাখা হাতের ওপর উনি হাত রাখলেন। আমার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। হার্টবিট কয়েকটা মিস হবার পরেই তীব্র গতিতে ছুটতে লাগলো। আমি অবাক হয়ে তাকালাম আদ্রিয়ানের দিকে। আমি আর কিছু বললাম না। অনেকক্ষণ ধরে দুজনেই চুপচাপ বসে আছি। আমি এক হাতে কফি মগ চেপে ধরে আছি আর আরেক হাতের নখ টেবিলের সাথে ঘষছি। আর মাঝে ওনার দিকে তাকিয়ে সাথে সাথেই চোখ নামিয়ে নিচ্ছি, কারণ উনি একদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে এক অদ্ভুত ভঙ্গিতে কফি মগে চুমুক দিচ্ছেন। আমার খুব অস্বস্তি লাগছে। এভাবে তাকিয়ে থাকে কেউ, আর এভাবে মগে চুমুক দেবার মানে কি? আর বাকিরাও কোথায় আছে কে জানে? আরে কেউ তো এসে বাঁচাও আমাকে, ভাল লাগে না। হঠাৎ করেই আমার টেবিলের ওপর রাখা হাতের ওপর উনি হাত রাখলেন। আমার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। হার্টবিট কয়েকটা মিস হবার পরেই তীব্র গতিতে ছুটতে লাগলো। আমি অবাক হয়ে তাকালাম আদ্রিয়ানের দিকে। উনি আমার হাতটা আরেকটু ভালোভাবে ধরে বললেন, জানো তোমার এত দেরি দেখে আদিব আর আশিস বলছিল তুমি আসবে না, কিন্তু আমার কেন জানিনা মনে হচ্ছিল তুমি আসবে, তাই তো বসে বসে ওয়েট করছিলাম। উনি হাত ধরে রাখায় কেমন একটা ফিল হচ্ছে, কাঁপুনি শুরু হয়ে গেছে আমার, তার ওপর ওনার এসব কথা। আমি হালকা কাঁপা কাঁপা গলায় নিচু কণ্ঠে বললাম, যদি না আসতাম। উনি স্বাভাবিক ভঙ্গিতে বললেন, দুপুর পর্যন্ত ওয়েট করে তোমাকে কল দিতাম। যদি বলতে আসবে না তো চলে যেতাম। আমি কিছু না কফির মগের দিকে তাকিয়ে রইলাম। আদ্রিয়ান এখনো আমার হাতের ওপর ওনার হাত রেখে দিয়েছেন। আমার কাঁপুনি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, শরীর ঘামছে হালকা। আমি চেয়েও হাতটা সরিয়ে নিতে পারছি না। আমাকে চুপ থাকতে দেখে উনি নিজেই বললেন, বাই দা ওয়ে এত লেট করলে কেন?
সাজতেন যে সময় নেওনি সেটা তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে। না আসলে, আসবে কি আসবে না সেটা নিয়ে দ্বিধাবোধ করছিলে, এম আই রাইট? আমি এবারেরও নিচু কণ্ঠে জবাব দিলাম। হুম। আমার কাঁপুনি থামছেই না আজকে। আদ্রিয়ান এবার হাতের ওপর একটু চাপ দিয়ে ধরে বললেন, আর ইউ ফিলিং নার্ভাস? আমি মাথা তুলে ওনার দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিলাম। উনি হালকা হেসে বললেন, এভাবে কাঁপছো আর ঘামছো কেন? দেখো তোমার হাতের ঘামে আমার হাতও ভিজে যাচ্ছে। আমি হাতটা সরাতে চেয়েও পারলাম না কারণ উনি শক্ত হয়ে ধরে রাখলেন। আমি সংকোচবোধ খানিকটা কাটিয়ে উঠে নিচের দিকে তাকিয়েই ওনাকে প্রশ্ন করলাম, কেন ডেকেছেন আমাকে? সেটাই তো জানি না। ওনার এইরকম উত্তর শুনে আমি একটু অবাক হয়ে ওনার দিকে এক পলক তাকিয়ে আবার চোখ নামিয়ে নিলাম। আদ্রিয়ান এখনো পর্যন্ত আমার হাতের ওপর ওনার হাতটা দিয়ে চেপে ধরে রেখেছে। আমার হাতের ওই অংশটা ঘেমে গেছে বেশ বুঝতে পারছি। আমার এমন মনে হচ্ছে যেন আমার হাতের ওপর কেউ বরফ রেখে দিয়েছে। এসেছো তো, কিন্তু একটু পরে আবার যাই যাই করবে না তো? আমি ভ্রু কুঁচকে ওনার দিকে তাকালাম। উনি মুচকি হেসে বললেন, যেহেতু আজ তোমার আর কোনো কাজ নেই তো আজকে দিনটা তো আমাকে দেয়াই যায় তাই না? আমি মাথা নিচু করে বললাম, সারাদিন কি কফি শপে বসে থাকবো নাকি? আদ্রিয়ান হালকা হেসে এক হাতে কফির মগে চুমুক দিয়ে বললেন, তোমাকে সেটা নিয়ে ভাবতে হবে না, তুমি রাজি কি না বলো? আমি ইতস্তত করে বললাম, কিন্তু অরু আর তীব্র? ওরাও থাকবে, নো প্রবলেম। হুম। আদ্রিয়ান কফিতে আরেকটা চুমুক দিয়ে আমার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বললেন, কফিটা খাচ্ছ না কেন, ঠান্ডা হয়ে যাচ্ছে তো? আমি এবার সংকোচ নিয়ে নিচু কণ্ঠে বললাম, আমার হাতটা তো ছাড়ুন। উনি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, তোমার অস্বস্তি হচ্ছে? না মানে? না। তাহলে আর সমস্যা কি? তুমি কফি খাও। কথাটা বলেই আবার কফি খাওয়ায় ব্যস্ত হয়ে গেলেন। আমি পুরো বোকার মতো তাকিয়ে আছি ওনার দিকে। এত ভালো শেয়ানা বাট হাত ধরে রেখে কি লাভ কে জানে? আদ্রিয়ানের দিকে তাকাতেই উনি চোখ দিয়ে ইশারা করে আমাকে কফি খেতে বললেন। আমি অসহায়ের মতো এক হাত দিয়েই কফি খেতে শুরু করলাম। বেশ কিছুক্ষণ ধরেই দুজনে একেবারেই চুপ ছিলাম। হঠাৎ করেই উনি বললেন, অনিমা। ওনার এই হঠাৎ ডাক শুনে চমকে গেলাম। আমি হকচকিয়ে বলে উঠলাম, জর্জি, আই ওন্না টেল ইউ সামথিং। ভ্রু অটোমেটিক্যালি কুঁচকে গেল আমার। কি এমন বলতে চান উনি যে এভাবে জিজ্ঞেস করে নিচ্ছেন? জিজ্ঞাসু দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে বললাম, বলুন। এর মধ্যেই অরু লম্বা লম্বা পা ফেলে এসে আমার পাশে মুখ ফুলিয়ে বসে পড়ল। আমি আর আদ্রিয়ান অবাক হয়ে ওর দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে একে অপরের দিকে তাকিয়ে আবারও ওর দিকে তাকালাম। আমরা কিছু বলার আগেই প্রায় ছুটতে ছুটতে আশিস ভাইয়া এসে আদ্রিয়ানের পাশে বসে জোরে জোরে শ্বাস নিল। আমি আর আদ্রিয়ান কিছুই বুঝতে পারছি না, তাই বোকার মতো ওদের দিকে তাকিয়ে আছি। আদ্রিয়ান ভ্রু কুঁচকে আশিস ভাইয়াকে বলল, কি ব্যাপার বলতো, দুইজন দুই মুডে দুই স্টাইলে একই জায়গা থেকে এলি? আশিস ভাইয়া হাঁফাতে হাঁফাতে বললেন, বাপরে বাপরে, জীবনে এত মেয়ে সামলেছি কিন্তু এরকম জিনিস প্রথমবার দেখলাম। আদ্রিয়ান আশিসের মাথায় একটা চাটা মেরে বললেন, ওই জিনিস কি? হ্যাঁ, ডু রেসপেক্ট। আশিস ভাইয়া মাথায় হাত ঘষতে ঘষতে মুখ ফুলিয়ে বসে রইলেন। আদ্রিয়ান অরুর দিকে তাকিয়ে বললেন, এই গাধাটা কি করেছে তোমার সাথে? অরু মাথা নিচু করে বলল, না ভাইয়া, কিছু করেনি। ওকে আমি খুব ভালো করে চিনি। নিশ্চয়ই অনেক জ্বালিয়েছে তোমাকে। অরু আশিস ভাইয়ার দিকে বিরক্তিকর দৃষ্টি দিয়ে তাকিয়ে মাথা নিচু করে ফেলল। আদ্রিয়ান কিছু বলবে তার আগেই তীব্র আর আদিব ভাইয়া এসে পড়লেন। আদিব ভাইয়া বসতে বসতে বললেন, সরি গাইস, লেট হয়ে গেল, আসো। টেবিলের দিকে তাকিয়ে ওনার কথা থেমে গেল। অবাক হয়ে তাকিয়ে আছেন টেবিলের দিকে। ওনার এইরকম দৃষ্টির মানে কেউ বুঝতে পারল না, তাই সবাই ওনার দৃষ্টি অনুসরণ করে টেবিলে তাকালেন। সকলেই তাকিয়ে অবাক হয়ে গেল, অরু তো চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমিও ওদের এইরকম দৃষ্টি দেখে ভ্রু কুঁচকে টেবিলের দিকে তাকাতেই এদের এইরকম চাহনির রহস্য উদ্ঘাটন করতে পারলাম। আসলে আদ্রিয়ান এখনো আমার হাতের ওপর ওনার হাত দিয়ে রেখেছেন। আদ্রিয়ান দিকে তাকিয়ে বুঝলাম উনি এতক্ষণে খেয়াল করলেন ব্যাপারটা।
আর খেয়াল করতেই হাত সরিয়ে নিল। আমিও টেবিল থেকে হাত নামিয়ে মাথা নিচু করে ফেললাম। আমাদের কাণ্ড দেখে সবাই মিটমিটিয়ে হাসছে। আদিব ভাইয়া হাসি থামিয়ে বলল, আরে আরে হাত সরালি কেন? আমরা কেউ কিচ্ছু মনে করিনি, এম আই রাইট গাইস? সবগুলোতেই আমাদের পিঞ্চ করে একসাথে বলল। ইয়াহ, আমার বেশ লজ্জা লাগছে এই মুহূর্তে। সাথে খানিকটা রাগও লাগছে আদ্রিয়ানের ওপর। তখন বললাম হাতটা ছাড়তে, কিন্তু ছাড়লেন না। তখন ছাড়লে এমন পরিস্থিতিতে পড়তে হতো। আদ্রিয়ান এবার বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে বললেন, মজা নেওয়া শেষ নাকি আরো চলবে? সকলেই এবার চুপ হয়ে রইল। আমি এবার সকলের দিকে তাকিয়ে বললাম, বাট আপনারা কোথায় গিয়েছিলেন বলুন তো আমাদের একা রেখে? আশিস ভাইয়া কফি মগ ঘোরাতে ঘোরাতে বললেন, একা না রেখে গেলে একান্তে কথা হতো কি করে? এটা শুনে আমি অবাক হয়ে বললাম, মানে? আদ্রিয়ান কফির মগটা রেখে রাগী চোখে তাকালো আশিস ভাইয়ার দিকে। আদিব ভাইয়া বলল, ওকে গাইস, অনেকক্ষণত হলো কফি শপে, এবার অন্য কোথাও যাই। আশিস ভাইয়া ভ্রু কুঁচকে বললেন, যাব তো ভালো কথা, কিন্তু এই রকস্টারকে নিয়ে পাবলিক প্লেসে বের হব কি করে? এটা শুনে আদিব ভাইয়া একটা বাঁকা হাসি দিয়ে আদ্রিয়ানের দিকে তাকালেন। আদ্রিয়ান মুচকি হেসে টি শার্ট থেকে সানগ্লাসটা চোখে পড়লেন আর কালো রঙের একটা ক্যাপ মাথায় পরে নিলেন। আমি তো হা করে তাকিয়ে আছি, একে তো এখন চেনাই যাচ্ছে না। এক্কেবারে গভীরভাবে লক্ষ্য না করলে কেউ বুঝতেই পারবে না যে এটাই আদ্রিয়ান। আদিব ভাইয়া মুচকি হেসে আমাদের দিকে তাকিয়ে ভ্রু নাচালেন, অর্থাৎ কেমন দিলাম। তীব্র আর অরু ইশারাতেই বলল, ওয়াহ ভাই ওয়াহ। এরপর সবাই মিলে বেরিয়ে একটা লেক পার্কে ঢুকলাম। বিশাল বড় পার্ক এটা। বিশাল লেকের পাশ দিয়ে যাওয়া রাস্তা দিয়ে আমরা বিভিন্ন কথা বলতে বলতে হাঁটছি। হঠাৎ করেই আদ্রিয়ান আমার হাত ধরে আমাকে থামিয়ে দিলেন। আমি কিছু বলতে যাব তার আগেই আমার ইশারা করে চুপ থাকতে বললেন। আর হাত ধরে টেনে অন্যদিকে নিয়ে গেলেন। একটা নিরিবিলি সাইডে এনে আমাকে দাঁড় করাতেই আমি বেশ অবাক হয়ে ভ্রু কুঁচকে বললাম, এটা কি হলো? আদ্রিয়ান ডোন্ট কেয়ার ভাব নিয়ে ক্যাপ ঠিক করতে করতে বললেন, কি হলো? আমি হাত ভাঁজ করে বললাম, ওদেরকে ছেড়ে আমরা এখানে কেন এলাম? ওরা ওদের মতো গল্প করে করুক না, আমরা আমাদের মতো করে সময় কাটাই। মানে? আরে হো চলো তো, বলে আমার হাত ধরে হাঁটা দিল। আমার হাত ধরে লেকের পাশ দিয়ে চুপচাপ হেঁটে যাচ্ছেন উনি। উনার দৃষ্টি চারপাশের পরিবেশে আর আমার দৃষ্টি ওনার দিকে, আর আমার সেই হাতটার দিকে যেটা উনি ধরে রেখেছেন। হালকা ফুরফুরে বাতাস বইছে চারপাশ দিয়ে। বেশ কিছুক্ষণ হাঁটার পর লেকের একপাশে সুন্দর করে বসার জায়গা বানানো হয়েছে, সেদিকে ইশারা করে আদ্রিয়ান বললেন, চলো ওখানে গিয়ে বসি। আমি কিছু না বলে শুধু মাথা নাড়লাম। উনি আমার হাত ধরেই আমাকে নিয়ে লেকের পাশে বসলেন। দুজনের দৃষ্টিই লেকের পানির দিকে। বেশ কিছুক্ষণ সময় চুপচাপ বসে থাকার পর হঠাৎ পেছনে দিয়ে একটা লোক বুটভাজা বিক্রি করতে করতে যাচ্ছে। আদ্রিয়ান একবার পেছনে ঘুরে তারপর আমার দিকে তাকিয়ে বললেন, বুটভাজা খাবে? আমি বেশ অবাক হয়ে বললাম, আপনি খান এসব? কেন? এগুলো কি মানুষ খায় না? না মানে? আমাকে আর কিছু বলতে না দিয়ে লোকটাকে উদ্দেশ্য করে বললেন, চাচা। লোকটা আমাদের দিকে এগিয়ে এসে বললেন, যে সাহেব। কি সাহেব? বাবু বলে ডাকো বলো তো। একটু বাবা, মানিক বলেও তো ডাকতে পারো। আমি বেশ অবাক হয়ে তাকালাম আদ্রিয়ানের দিকে। লোকটাও যে বেশ অবাক হয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। আদ্রিয়ান সেদিকে পাত্তা না দিয়ে বললেন, এক প্যাকেট বুট ভাজা দাও তো। লোকটা বুট ভাজা রেডি করে কাগজে নিয়ে আদ্রিয়ানের হাতে দিতেই আদ্রিয়ান প্যাকেটটা আমার হাতে দিয়ে লোকটাকে জিজ্ঞেস করলেন, কত হয়েছে চাচা? 10 টেহা। আদ্রিয়ান মানিব্যাগ বের করে সেটা থেকে 50 টাকার একটা নোট বের করে লোকটাকে দিলেন। লোকটা নোটটা দেখে বললেন, এত টেহা তো ভামতি নাই আমার কাছে। ভামতি তো আমার কাছেও নেই চাচা। কি আর করার, তুমি পুরোটাই রেখে দাও। না বাবা, এত টেহা কেমনে নেই? দেখো আমি ফ্রিতে কিছু খাই না। আর আমার কাছেও চেঞ্জ আই মিন ভামতি নেই, তাই ওটাই নিয়ে যাও। আমি অবাক হয়েই আদ্রিয়ানকে দেখছি। অসাধারণের মধ্যেও যে এমন অনন্য সাধারণ সত্তা লুকিয়ে থাকতে পারে সেটা ওকে না দেখলে বুঝতাম না।
আদ্রিয়ান লোকটাকে বুঝিয়ে সুঝিয়ে টাকাটা দিয়ে পাঠিয়ে দিল। আমি ততক্ষণে প্যাকেট খুলে খাওয়া শুরু করে দিয়েছি। আদ্রিয়ানও প্যাকেট থেকে নিয়ে খাওয়া শুরু করলো। দুজনেই চুপচাপ বুটভাজা খাচ্ছি, এক অদ্ভুত নীরবতা কাজ করছে দুজনের মধ্যে। বেশ কিছুক্ষণ পর আমি নিজেই বললাম, আপনি কিন্তু এখনো বললেন না কেন ডেকেছেন? আদ্রিয়ান সামনের দিকে তাকিয়েই বুট চিবোতে চিবোতে বললেন, বললাম তো নিজেও জানি না। এক অদ্ভুত মায়া আছে তোমার মধ্যে। এক রাতেই সেই মায়ে জড়িয়ে গেছি জানো। ওই রাতের পর থেকে শুধু তোমার কথাই মনে পড়ে। সেদিন রাত 3টে বাজে তোমাকে শুধু ধন্যবাদ দিতে ফোন করিনি, তোমার গলার আওয়াজ শোনার জন্যে ফোন করেছিলাম। আমি অবাক হয়ে তাকিয়ে আছি ওনার দিকে, উনি এবার আমার দিকে তাকিয়ে বললেন, জানি না কেন তোমার ওই ভীতু চেহারা, হঠাৎ করেই হেসে দেওয়া, অবাক হয়ে তাকিয়ে থাকা সবকিছুই খুব মনে পড়ছিল। কিছু তো একটা আছে তোমার মধ্যে যেটা আমি ভুলতে পারছি না। আই এম সার্টিং টু মিস ইউ ইয়ার। আমি পুরো থ হয়ে তাকিয়ে আছি ওনার দিকে, উনি আমাকে মিস করছিলেন। কিন্তু কেন? কি চলছে ওনার মনে? উনি মুচকি হেসে ভ্রু নাচিয়ে বললেন, কি ভাবছো? আমি কোনোরকমে মাথা নাড়লাম, অর্থাৎ কিছু না। কিন্তু ওনার বলা কথাগুলো শুনে যে আমার হার্টবিট কতটা বেড়ে গেছে সেটা আমিই জানি। এখন ওনার পাশে বসতেও আনিজি লাগছে আমার। উনি হয়তো আমার অবস্থাটা বুঝতে পারলেন, তাই বললেন, যাওয়া যাক, ওরা খুঁজছে নিশ্চয়ই। হুম বলে দুজনেই ওদের কাছে চলে গেলাম। আমাদের দেখে ওরা পিঞ্চ মেরে কিছু কথাও বলল, কিন্তু আমার মন নেই সেদিকে, আমি তো শুধু আদ্রিয়ানের বলা কথাগুলো ভাবছি। এরপর ওখানেই সবাই মিলে দুপুরের লাঞ্চ সেরে ফিরে এলাম। আসার সময় আদ্রিয়ান শুধু কানের কাছে এসে ফিসফিসিয়ে বললেন, রাতে ফোন করব, ঘুমিয়ে পড়ো না, ঠিক আছে? সেটা শুনে আমি শুধু এক পলক তাকিয়েছিলাম ওনার দিকে, কিন্তু কিছু বলিনি। তবে বুকের ধুকপুকানি আরো তীব্র হয়েছিল। কলমে লাস্ট মার্ক টেনে ডায়েরিটা বন্ধ করে একটা শ্বাস নিল অনিমা। 3 দিন ধরে ডায়েরি লেখা হয়নি, কারণ আগের ডায়েরিটা শেষ হয়ে গেছে। নতুন ডায়েরি আজকে কিনে এনেছে আদ্রিয়ানের সাথে দেখা করে আসার সময়ে। গত 3 দিনে ঘটা বিশেষ ঘটনাগুলো লিখে রাখলো ডায়েরিতে। এটা ওর অভ্যাস, প্রতিদিনকার বিশেষ ঘটনাগুলো ও ডায়েরির পাতায় আটকে রাখে। এতেই এক অদ্ভুত শান্তি পায়, হালকা লাগে নিজেকে। ডায়েরিটা টেবিলে রেখে মুচকি হেসে আদ্রিয়ানের ফোনের ওয়েট করতে লাগলো অনিমা। কেন করছে সেটা ও জানে না, তবে করছে এক মধুর অপেক্ষা। যেই অপেক্ষায় বিরক্তি নেই, ক্লান্তি আছে, শুধু শান্তি আর একরাশ ভালো লাগা। প্রচুর নেশা করে, রুমের সবকিছু ভেঙে তছনছ করে ফেলছে রিক। তার মাথায় আগুন জ্বলছে, তীব্রতর আগুন। কিছুতেই সেই আগুনকে নেভাতে পারছে না সে। তার ইশারায় এত এত বড় বড় মাথা চলে, আর সেখানে একটা সামান্য মেয়েকে হাতের মুঠোয় আনতে পারছে না সে। এটা মানার মতো নয়, মানা যায় না এটা। ওই মেয়েকে হাতে পেলে ও এমন শিক্ষা দেবে যে ওর কাছ থেকে পালানোর চিন্তা করলেও রুহু কেঁপে উঠবে মেয়েটার। এসব ভেবেই বিছানার সাথে হেলান দিয়ে বসে কাচের বোতলটা হাতের মুঠোয় নিয়ে চাপ দিয়ে ধরল রিক। গোড়গোড় করে পড়তে থাকা রক্তের দিকে তাকিয়ে বলল, যত খুশি উড়ে নাও বেবি, কারণ আবারও খাঁচায় বন্দি হবার সময় এসে গেছে তোমার। আমি খুব শীঘ্রই তোমাকে বলবো, ওয়েলকাম ব্যাক টু মাই হেল সুইট হার্ট। এত বড় বুকের পাটা এখনো কারো হয়নি যে আমার হাত থেকে তোমাকে বাঁচাবে। কারো হয়নি। কারোর না। যত খুশি উড়ে নাও বেবি, কারণ আবারও খাঁচায় বন্দি হবার সময় এসে গেছে তোমার। আমি খুব শীঘ্রই তোমাকে বলবো, ওয়েলকাম ব্যাক টু মাই হেল সুইট হার্ট। এত বড় বুকের পাটা এখনো কারো হয়নি যে আমার হাত থেকে তোমাকে বাঁচাবে। কারো হয়নি। কারোর না। রিক এসব বলতে বলতেই হনহন করে রিকের রুমে ঢুকলেন রঞ্জিত চৌধুরী। ওনার মুখে বিরক্তির ছাপ পরিষ্কার। ভ্রু কুচকেই সারা রুমে চোখ বুলালেন উনি। এটা নতুন না, প্রায় ড্রিঙ্ক করে বাড়ি ফিরে এই ধরনের পাগলামি করে রিক। কিন্তু এই মুহূর্তে মিস্টার রঞ্জিত একটু বেশিই বিরক্ত হচ্ছেন। ছেলের এই রকম ছেলেমানুষি মোটেও সহ্য হচ্ছে না তার, তাই রাগী গলাতেই বললেন, কি শুরু করেছো তুমি রিক? এভরিথিং হ্যাজ আ লিমিট। রিক হাতে ধরে রাখা ভাঙা বোতলটা মেঝেতে আছাড় মেরে কোনো মতে টলতে টলতে উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল, লিমিট মাই ফুট। এন্ড ইউ প্লিজ ডোন্ট টক টু মি ড্যাড। তুমি একজন মিনিস্টার, তোমার তো এত পাওয়ার।
কিন্তু তোমার এইসব পাওয়ার আমার কোন কাজে লাগছে? হ্যাঁ, জাস্ট টেল মি। মিস্টার রঞ্জিত রাগান্বিত গলায় বললেন। কি বলতে চাইছো তুমি? তোমার এত পাওয়ার, এত লোক দিয়েও একটা সামান্য জার্নালিস্টের মেয়েকে খুঁজে বের করতে পারছো না। ওর বাবা কোনো সামান্য জার্নালিস্ট ছিল না। একটা গোটা নিউজ কোম্পানি চলতো ওর বাবার কথায়। আর যাকে তুমি সামান্য জার্নালিস্ট বলছো, সেই সামান্য জার্নালিস্টই তোমার বাবাকে শেষ করে দেবার ক্ষমতা রেখেছিল। এই যে মন্ত্রীর ছেলে বলে এত গর্ব করো, সেটাও থাকতো না। আজীবন জেলের ঘানি টানতে হতো আমাকে। সেই জন্যেই ওকে শেষ করতে হয়েছিল আমার। বুঝলে? রিকটি টেবিলে একটা লাথি মেরে বলল। না না, আমি কিচ্ছু বুঝিনি, আর আমি এত কিছু বুঝতে চাইও না। আই জাস্ট ওয়ান্ট হার। আমার শুধু ওকে চাই, ড্যাড। অ্যাট এনি কষ্ট ওকে এনে দাও আমার কাছে। হোয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড? হোয়াই? এটুকু বলেই খাটে বসে পড়ল রিক। মিস্টার রঞ্জিত এবার একটু বিরক্তি নিয়ে বললেন। একটা সামান্য মেয়ের জন্যে এতটা হাইপার হওয়ার কি আছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি একটা ইশারা করলে তোমার জন্যে মেয়েদের লাইন পড়ে যাবে কেন? ওই মেয়ের পেছনে পড়ে আছো? রিক ঝাড়া দিয়ে দাঁড়িয়ে চিৎকার করে বলল। কারণ আমার ওকেই চাই। আর আমি কোনো কিছু চেয়ে পাইনি, এটা কখনো হয়নি, আর না হতে দেব। তুমি তো ওকে মেরে ফেলতে চেয়েছিলে, তাই না? কাউকে লাগবে না আমার। তোমাকেও না, আমি একাই ওকে খুঁজে বার করতে পারবো। কাউকে লাগবে না। মিস্টার রঞ্জিত এবার একটু নরম গলায় বললেন। দেখো বেটা, লিভ মি এলোন। আমার কথাটা। রিক এবার চিৎকার করে বলল। আই সেইড লিভ মি এলোন। মিস্টার রঞ্জিত বুঝে গেছেন এই ছেলে এখন আর তার কোনো কথাই শুনবে না। এই ছেলেকে 3 বছর ধরে বুঝিয়ে আসছে, কিন্তু ছেলের মন কিছুতেই ঘোরাতে পারছে না। যা করার ভেবে চিন্তে ঠান্ডা মাথায় করতে হবে। এসব ভেবে রুম থেকে চলে গেলেন উনি। রিক উঠে ধরাম করে দরজাটা লাগিয়ে দিল, তারপর দেয়ালে টানানো বিশাল এক ছবির দিকে তাকিয়ে বলল। আমার কাছ থেকে পালিয়ে তুমি একদমই ঠিক করনি। তোমাকে এর অনেক বড় মূল্য দিতে হবে, অনেক বড়। আমার হিংস্রতার কিছুই তুমি দেখনি, তবে এবার দেখবে। এবার আর ড্যাডের আশায় বসে থাকবো না, আমি নিজে খুঁজবো তোমাকে নিজে। আই এম কামিং সুইট হার্ট। ছবিটার দিকে তাকিয়ে বাঁকা হেসে বিয়ারের বোতলে চুমুক দিল রিক। রাত 12:17। অনিমা ফোনটা সাইডে রেখে খাটে হেলান দিয়ে বসে কোলের ওপর ল্যাপটপ রেখে নিজের আর্টিকেল রেডি করছে। তবে বারবার আর চোখে ফোনের দিকেও তাকাচ্ছে। নিজের অজান্তেই সে আদ্রিয়ানের ফোনের জন্যে অপেক্ষা করছে। কিন্তু এখনো ফোন আসছে না বলে অনিমার মনটাও বেশ অনেকটাই খারাপ হয়ে আছে। বলল তো ফোন করবে, 12:30 বেজে গেছে, এখনো ফোন করলো না। হয়তো ভুলে গেছে। ওরও তো আর কাজের অভাব নেই, হয়তো কাজের চাপে মনে নেই ওর কথা। এসব ভাবতে ভাবতে ফোনের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস নিল অনি, তারপর আবারও কাজে মন দিল। কিছুক্ষণ পরেই রিংটোনের আওয়াজে চমকে উঠল অনি। আদ্রিয়ানের চিন্তা বাদ দিয়ে কাজে মন দিয়েছিল সে, তাই এই হঠাৎ আওয়াজে একটু কেঁপে উঠেছে। পাশের বালিশে মোবাইলের স্ক্রিনে চোখ পড়তেই মুখে হাসি ফুটে উঠল ওর, কারণ সেভ করা না থাকলেও নাম্বারটা চিনতে একটুও দেরি হয়নি। মুচকি হেসে ল্যাপটপটা অফ করে সাইডে রেখে ফোনটা রিসিভ করে বলল। হ্যালো। এখনো জেগে আছো? আমি তো ভেবেছিলাম ঘুমিয়ে পড়েছ। আপনার ফোনের জন্যেই জেগেছিলাম। কথাটা বলার সাথে সাথেই জিভে কামড় দিল অনিমা। আনমনে কি বলে ফেলল সেটা নিয়েই অফসোস হচ্ছে এখন ওর। আদ্রিয়ান নিশ্চয়ই ওকে হ্যাংলা একটা মেয়ে ভাবছে। আসলে অনেক সময় এরকম হয়, মানুষ যখন তার অনুভূতির চরম সীমায় পৌঁছে যায় তখন শব্দের ওপর নিয়ন্ত্রণ থাকে, উত্তেজনা এত তীব্র পর্যায়ে চলে যায় যে নিজের বাক্যগুলোও তখন বড্ড অবাধ্য হয়ে যায়। এমনি অবস্থা হয়েছে অনিমার। আদ্রিয়ানও অনিমার কথা শুনে একটু অবাক হলো, পরক্ষণেই ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। আর অনিমা যে আনমনেই কথাটা বলে ফেলেছে সেটা বেশ ভালোই বুঝতে পারছে ও। অনিমাকে আরেকটু অস্বস্তিতে ফেলার জন্যে আদ্রিয়ান মুচকি হাসি দিয়ে বলল। আমার ফোনের ওয়েট করছিলে? আদ্রিয়ান যে ওকে লজ্জায় ফেলতেই ঘুরিয়ে প্রশ্নটা করেছে সেটা অনিমা বেশ ভালোই বুঝতে পারছে। মনে মনে আদ্রিয়ানের ওপর একটু রাগও হচ্ছে, কিন্তু সেই রাগটা প্রকাশ করার কোনো উপায় নেই। এটা মানুষজাতির আরেকটা বিড়ম্বনা, হঠাৎ পরিচিত, অল্প পরিচিত,
সম্মানীয় এসব ব্যক্তির ওপর বিরক্তি বা রাগের অনুভব হলেও সেটা প্রকাশ করা যায় না, যদি করা হয় তাহলে তাকে অশোভনীয় ব্যবহার বলা হয়। তাই অনির এই রাগটা নিজের মধ্যে চেপে রেখে একটু ইতস্তত করে বলল, আপনি বলেছিলেন তাই আর কি। হুমম। ডিনার করেছ? হ্যাঁ, অনেক আগেই। আপনি করেছেন? ডিনার করেই তোমাকে কল করলাম। এত দেরিতে ডিনার করলেন? তোমাদের বাড়ি পাঠানোর পরেই স্টুডিওতে গিয়েছিলাম, একটু আগে ফিরলিম। ওহ, শুধুই কি আমার ফোনের জন্যে অপেক্ষা করছিলে নাকি অন্য কিছু? না, মানে সময় কাটানোর জন্যে আর্টিকেল টাইপ করছিলাম। এরপর ওরা দুজনেই কিছুক্ষণ চুপ করে রইল, কেউ কিছুই বলছে না, কিন্তু একে অপরের নিঃশ্বাসের শব্দ মন দিয়ে শুনছে, আর সেটাও দুজন দুজনের অজান্তেই। এই নীরবতায়ও এক অদ্ভুত শান্তি আছে, যেই শান্তিটা দুজনেই অনুভব করতে পারছে। নীরবতা ভেঙে আদ্রিয়ান নিজেই বলল, আজকের দিনটা কেমন লাগলো? অনি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, সত্যি বলবো, আই হেইট লাইং। অনেকদিন পর মন খুলে হেসেছিলাম। অনিমার উত্তরটা শুনে আদ্রিয়ান কেন জানি মনের ভেতরে এক অদ্ভুত শান্তি অনুভব করল। তাইও হেসে দিয়ে বলল, যাক, কারো হাসির কারণ তো হতে পারলাম। অনি কিছু না বলে কানে ফোন নিয়েই ধীর পায়ে হেঁটে ব্যালকনিতে চলে গেল। অনিকে চুপ থাকতে দেখে আদ্রিয়ান বলল, কখন থেকে আমি বকরবকর করে যাচ্ছি, কিছু তো বলো। কি বলবো? আচ্ছা, তুমি এত শান্ত কেন বলো তো? একদম চুপচাপ। কিন্তু তোমাকে দেখে কিন্তু মনে হয় না যে তুমি এত শান্ত। মনে হয় একটা চাঞ্চল্য আছে তোমার মধ্যে, যেটা কোনো কিছুর নিচে চাপা পড়ে গেছে। খানিক চমকে উঠল অনিমা। এটা তো সত্যিই যে ও এত শান্ত ছিল না। পরিস্থিতি ওকে চুপ করিয়ে দিয়েছে। একসময় ওর চাঞ্চল্য আর দুষ্টুমি আশেপাশের মানুষকে অতিষ্ঠ করে তুলতো, আর আজ? একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো অনিমার ভেতর থেকে। তারপর নিজেকে কোনোরকমে সামলে বলল, না, সেরকম কিছু না। আচ্ছা, বাট নি মা, কত বড় নাম তোমার। আমি এত বড় নামে ডাকতে পারবো না তোমাকে। অনিমা তো চূড়ান্ত পর্যায়ে অবাক হলো। অনিমা নামটা ওনার কাছে এত বড় মনে হলো? অনিমা নিজের বিস্ময় কাটিয়ে ওঠার আগেই আদ্রিয়ান বলল, তাই তোমাকে আমি ইন শর্ট অনি বলে ডাকবো ওকে? অনিমা অবাক হলেও নিজেকে সামলে নিয়ে বলল, তীব্র ওরু আমাকে এই নামেই ডাকে, আপনিও ডাকতে পারেন, সমস্যা নেই। সমস্যা থাকলেও আমার কিছু করার নেই। অনিমা হাসল। আদ্রিয়ান মুচকি হেসে বলল, তোমার ব্যাগ খুলেছিলে এসে? ভ্রু কুঁচকে গেল অনিমার। অবাক হয়ে বলল, না, কেন? এখনো খোলনি? আচ্ছা ঠিক আছে, এখন গিয়ে ব্যাগের মাঝের জিপটা খোলো। বাট হোয়াই? আরে খুলেই দেখো। ওকে হো। অনিমা রুমে ঢুকে ব্যাগ হাতে নিয়ে মাঝের জিপটা খুলল। তারপর আদ্রিয়ানকে জিজ্ঞেস করল, এরপর? ভেতরে হাত ঢুকিয়ে দেখো তো কিছু পাও কিনা। অনিমা প্রচণ্ড কৌতূহল নিয়ে ব্যাগের ভেতরে হাত দিয়েই একটা প্যাকেট পেল। সেটা দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল, এটা কি? খুলে দেখো। অনিমা প্যাকেটের ভেতরে হাত ঢুকিয়ে কিছু একটা পেল, সেটা বের করে এনে দেখল একটা কিরিং, তাও বারবিকিউ সহ। প্রচণ্ড কিউট লাগছে দেখতে। বারবিকিউটা নীল রঙের ড্রেস পরা, আর পায়ের দিকের অংশটা নীল রঙের পালক দিয়ে ঘেরা। চুলগুলো এক সুন্দর স্টাইলে ঝুটি করা। অনিমা তো নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে চুমু দিয়ে দিল ওটার ওপর। তারপর এক্সাইটেড হয়ে আদ্রিয়ানকে জিজ্ঞেস করল, এটা আমার? আদ্রিয়ান অনিমার কণ্ঠে খুশির আমেজ স্পষ্ট অনুভব করল, তাই মুচকি হেসে বলল, তোমার ব্যাগে যখন পেয়েছো অবশ্যই তোমার। ব্যাগে আরো কিছু আছে দেখো। অনিমা আবারও ভ্রু কুঁচকে বলল, আবার কি? নিজেই দেখ না রে পাগলি। অনিমা কেঁপে উঠল আদ্রিয়ানের এরকম আদুরে শব্দে। বুকের ভেতরের ধুকপুক শব্দটা বাইরে থেকেও যেন শুনতে পাচ্ছে। একটা আজব অনুভূতি, যেটা ব্যাখ্যা করার মতো শব্দ অনিমার ছানা নেই। বহু কষ্টে নিজের অনুভূতিকে দমিয়ে প্যাকেটে দ্বিতীয়বার হাত দিল, আর এবার বের হয়ে এলো একটা চকলেট বক্স। অনিমার খুশি দেখে কে। চকলেট ওর অন্যতম প্রিয় খাবার। ও এবার খুশিতে বাচ্চাদের মতো বলে উঠল, চকলেট। আদ্রিয়ান অনিমার এই উচ্ছ্বাসিত বাচ্চা কণ্ঠ শুনে হেসে দিল। এই মেয়ে নিজেকে যতই ম্যাচিউর দেখানোর চেষ্টা করুক না কেন, মনের দিক থেকে এখনো একটা বাচ্চা। এসব ভেবেই মুচকি হেসে বলল,
হ্যাঁ, আর পুরোটাই তোমার। অনিমা কিছু একটা ভেবে নিজের খুশিটা দমিয়ে নিচু কণ্ঠে বলল, এগুলো কখন করলেন? গল্প করার মাঝখানে ব্যাগে ঢুকিয়ে দিয়েছি। তখন সামনাসামনি দিলে কি হতো? এখন হঠাৎ করে পাওয়া যেই খুশিটা পেলে, তখন দালে এটা পেতে? অনিমা কিছু না বলে চুপ করে রইল। আদ্রিয়ান নিজেই বলল, আচ্ছা ঘুমিয়ে পড়ো, এখন অনেক রাত হয়েছে। গুড নাইট। অনিমা মুচকি হেসে নিচু কণ্ঠে বলল, গুড নাইট। ফোনটা রেখে স্ক্রিনে তাকিয়ে মুচকি হাসল অনিমা, তারপর কিরিং আর চকলেট বক্সটার দিকে তাকিয়ে নিজের অজান্তেই হেসে দিল। 3 দিন আগে অবধি যেই মানুষটাকে শুধু টিভিতে আর ইউটিউবেই দেখে এসছে, যার সাথে দেখা হওয়া ওর কাছে স্বপ্ন মনে হতো, তার সাথে একটা রাত কাটানো, একটা দিন ঘোরা, ফোনে কথা বলা, তার ওপর তার কাছ থেকে গিফট পাওয়া ভাবতেই কেমন যেন লাগছে অনিমার। সবকিছু স্বপ্নের মতো লাগছে। কিরিং এর বারবিকিউটাকে হাতে নিয়ে কয়েকবার চুমু খেলো অনিমা। দুহাত ছড়িয়ে রুম জুড়ে ঘুরতে ঘুরতে মুহূর্তটা উপভোগ করছে ও। আজ খুব বেশি ফুরফুরে লাগছে ওর নিজেকে, যার কারণ ওর অজানা। কিছু সময়ের জন্যে ও ভুলেই গেছে ওর সেই লোমহর্ষক ভয়ঙ্কর অতীতকে। রিক চৌধুরী দেয়ালে টানানো অনিমার ছবিটির দিকে তাকিয়ে একটার পর একটা চুমুক দিয়ে যাচ্ছে বোতলে। বাজ পাখির দৃষ্টিতে তাকিয়ে আছে ছবিটার দিকে। একটা হিংস্র পশু তার শিকারকে ধরার প্রস্তুতির সময় শিকারের দিকে যেভাবে তাকায় সেভাবেই তাকিয়ে আছে, যেন এক্ষুনি ঝাঁপিয়ে পড়বে নিজের শিকারের ওপর। হাত দিয়ে ঝরতে থাকা রক্তের দিকে নজর নেই তার। সে শুধু একটা কথাই বলছে, গেট রেডি ফর ব্যাক টু দ্য হেল বেবি। ফোন রাখার পর থেকেই মোবাইল স্ক্রিনে অনিমার ছবির দিকে তাকিয়ে আছে আদ্রিয়ান। অনিমার অগোচরেই তুলেছে ছবিটা, যেটাতে অনিমা মুচকি হেসে কপালের চুলগুলো সরাচ্ছে। ছবিটার দিকে তাকিয়েই আদ্রিয়ান বলল, জানি না কি এমন দেখেছি তোমার মধ্যে যেটা অন্য কারোর মধ্যে দেখিনি। তোমাকে ভালোবাসি কি না এখনো জানি না, জানতে চাইও না, কিন্তু আমার অস্তিত্বে মিশে গেছো তুমি, তাই তুমি আমার। যদি তোমার মনে জায়গা করতে পারি তো ধুমধাম করে আনন্দের সাথে নিজের কাছে আনবো তোমাকে, আর যদি সেটা না পারি তো। বলেই হালকা হাসল আদ্রিয়ান, তারপর ছবিতে হাত বুলিয়ে বলল, তবে যাই হোক, তোমার অতীত যে খুব একটা সুখকর না সেটা আমি সেদিন রাতেই বুঝেছি। কিন্তু তোমার অতীত যাই হোক আর যত খারাপই হোক, আমি তোমাকে দূরে ঠেলে দেব না। বরং আজ এই মুহূর্ত থেকে তোমার জীবন থেকে তোমার অতীতের কালো ছায়াগুলো সরানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলাম। আমি জানি তোমার মধ্যে এক চঞ্চল হাসি খুশি অনি চাপা পড়ে আছে, তাকে আমি বের করে আনবো, আই প্রমিস। সকালে ফুরফুরে এক মেজাজ নিয়ে ঘুম থেকে উঠল অনিমা। ও নিজেও জানে না আজকে কেন এত হালকা লাগছে ওর। আজ একটু বেশিই তাড়াতাড়ি উঠেছে ঘুম থেকে। লম্বা এক শাওয়ার নিয়ে কিচেনে গেল কফি করতে। আজ সবকিছুই কেন জানি ভালো লাগছে ওর। আদ্রিয়ানের বলা প্রতিটা কথা ওর মনে এক অন্য অনুভূতির সৃষ্টি করেছে। সেই শব্দগুলো যেন ওর কানে বাজছে। কিছু কিছু কথা মনে পড়তেই মনে এক শীতল শিহরণ বয়ে যাচ্ছে ওর। এক অদ্ভুত ভালো লাগা। আর মজার ব্যাপার হলো এই ভালোলাগার কারণ ওর নিজেরও অজানা। কফি করে ব্যালকনিতে দাঁড়িয়ে মিষ্টি এই সকালটা দেখছে ও। আজকের সকালটা একটু বেশিই সুন্দর লাগছে ওর কাছে। আজকের সকালটাই এত সুন্দর নাকি ওর কাছেই এত সুন্দর লাগছে সেই প্রশ্ন অনিমার মনে উঠলেও সে পাত্তা দেয়নি, নিজের মতো করে উপভোগ করছে কোমল রোদমিশ্রিত এই মিষ্টি সকালের মিষ্টতা। অফিসে বেরোনোর আগে আদ্রিয়ানের দেয়া কিরিংটায় চাবি সেট করে বারবিকিউটার দিকে তাকিয়ে মুচকি হাসল। তারপর ওটাকে হাতের মুঠোয় নিয়ে মুচকি হাসি দিয়ে বলল, আমি একজন মেয়ে তাই এটুকু বুঝতে পারছি যে আপনি আমার জন্যে কিছু তো ফিল করেন। কিন্তু সেটা কি? টান, মোহ, নাকি ভালোবাসা? ভালোবাসা? আপনার মতো একজন আমার মতো একটা মেয়েকে কেন ভালোবাসবে? আপনার মনে কি আছে সেটা তো আমার জানা নেই, কিন্তু আমার মনে কি চলছে আমি তো নিজেই বুঝতে পারছি না। আপনি আমার ক্রাশ, আপনার গান আমার ভালো লাগে, সেটা তো শুধুই একটা ভালো লাগা। কিন্তু আপনার সংস্পর্শে এলেই আমার এমন কেন ফিল হয়? আপনি যখন আমার হাত ধরেছিলেন তখন হার্টবিট প্রচুর বেড়ে গেছিল, শরীর কাঁপছিল, আপনার কথা শুনে একটা আজব অনুভূতি হচ্ছিল তো। এগুলো কি শুধুই ভালো লাগে বলে? আপন মনেই কথাগুলো বলে একটা শ্বাস নিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল অনিমা।
অফিসে এসেই অরু একটা কথাও না বলে মুখ ফুলিয়ে ডেস্কে বসে একমনে কাজে লেগে গেল। তীব্র অবাক হয়ে তাকিয়ে রইল অরুর দিকে, কিন্তু কিছু বলতে গিয়েও বলল না। অরু কিছু না বলে চুপচাপ কাজ করছে। তীব্র কয়েকবার আর চোখে দেখেছে ওকে, কিন্তু কিছুই বলেনি। আসলে অনিমার আসার জন্যে অপেক্ষা করছে। কিছুক্ষণের মধ্যেই অনিমা এসে হাজির হলো। ডেস্কে বসে কম্পিউটার অন করে প্রথমে তীরর দিকে তাকালো, তারপর অরুর দিকে তাকাতেই অনিমার ভ্রুজোড়া কুঁচকে গেল। তীরর দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে ইশারা করে জিজ্ঞেস করল কি হয়েছে। তীব্র ঠোঁট উল্টে ঘাড় সংকুচিত করে বোঝালো যে ও নিজেও জানে না। অনিমা আরেক দফা অরুর দিকে তাকালো। অরু বেশ বিরক্ত, সেটা বোঝাই যাচ্ছে। অনিমা তীরকে ইশারা করে বলল এখন চুপ থাকতে। লাঞ্চ টাইমে ওরা তিনজনেই ক্যান্টিনে খেতে বসল। অনিমা এবার অরুকে জিজ্ঞেস করল, কি ব্যাপার বলতো, সকাল থেকে দেখছি মুখ ভার করে বসে আছিস কেন? এটা শুনে অরু মুখের থেকে চামচ নামিয়ে অনিমার দিকে তাকালো। তীরও উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। অরু আবার খাওয়ায় মনোযোগ দিয়ে বলল, কিছু না তো। অনিমা এবার বিরক্ত হয়ে বলল, এই ড্রামা কুইন, তোর পেটে কোনো কথা একদিনও ঠিকভাবে বসে থাকে না, আমরা সেটা ভালো করেই জানি। একটু পর নিজেই সুরসুর করে বলতে শুরু করবি। তীরও অনিমার কথায় সায় দিয়ে বলল, কিন্তু তখন আমরা কাজে ব্যস্ত থাকবো আর তুই পকর পকর করে আমাদের ডিস্টার্ব করবি। তাই টাইম ওয়েস্ট না করে এখনই বলে ফেল। অরুমিতা এবার শব্দ করে চামচটা টেবিলে রেখে বলল, ওই আসিস না ফাঁসিস পেয়েছেটা কি? হ্যাঁ, যা খুশি করছে। কালকে জোর করে নাম্বার নিয়েছে। কাল সারা রাত ফোন করে জ্বালিয়েছে জানিস। প্রথমে ভদ্রতার খাতির ভালো করে কথা বললেও পরে বিরক্ত হয়ে কটা শুনিয়ে দিয়েছি, তবুও জ্বালিয়েছে ইডিয়েটটা। খালি ফ্লিরটি মার্কা কথা বলে মাথা ব্যথা বানিয়ে দিয়েছে। এক নিঃশ্বাসে কথাটা শেষ করে অরু। অনিমা আর তীরর দিকে তাকালো। দুজনেই হা করে তাকিয়ে আছে অরুর দিকে। সেটা দেখে অরু ভ্রু কুঁচকে ওদের দুজনের সামনে তুড়ি বাজিয়ে বলল, হ্যালো, কোথায় হারিয়ে গেলি? অনিমা কোনোরকমে নিজেকে সামলে বলল, তুই কি আদ্রিয়ানের বন্ধু আশিস ভাইয়ার কথা বলছিস? অরু বিরক্তিকর দৃষ্টিতে অনিমার দিকে তাকিয়ে বলল, না, আমি আমার জামাইয়ের কথা বলছি। অবশ্যই ওই বান্দরের কথাই বলছি। অনিমা কিছু বলবে তার আগেই তীব্র বলল, কিন্তু আশিস ভাই তোকে বিরক্ত কেন করছে? অরুমিতা মুখ ফুলিয়ে বলল, আমি কি জানি। আমার হাসিতে নাকি সে খুন হয়ে গেছে, মুখ ভেঙচি দেখে নাকি ওনার হাঁটতে ধাক্কা লেগেছে। এইসব রিডিউকিলাস কথাবার্তা বলে কান ঝালাপালা করে দিল। অনিমা আর তীব্র কিছুক্ষণ চুপ করে থেকে একসাথে শব্দ করে হেসে দিল, আর অরুমিতা মুখ ফুলিয়ে খেতে শুরু করল। অনিমা হাসি থামিয়ে বলল, আদ্রিয়ান তো বলেছে আশিস ভাইয়া একটু অন্যরকম, তাই হয়তো। তীব্র অনিমাকে থামিয়ে দিয়ে এক ভ্রু উঁচু করে অনিমাকে উদ্দেশ্য করে বলল, এস পার আই নো আদ্রিয়ান, আদিবার আশিস ভাইয়ের সেই মেজ। কিন্তু আদিবার আশিস ভাইদের বেলায় ভাইয়া আর আদ্রিয়ান ভাইয়ের বেলায় শুধুই আদ্রিয়ান। কেস কি বলতো? তীরর কথা শুনে অরুমিতাও খাওয়া ছেড়ে উৎসুক দৃষ্টিতে তাকালো অনিমার দিকে। অনিমা তো পড়ল মহা অস্বস্তিতে। ঠিকই তো, ও কেন আদ্রিয়ানকে ভাই বলতে পারে না? কেন জানি আদ্রিয়ানের প্রতি ওর ভাই শব্দটা আসেই না। তাই কোনো উত্তর দিতে না পেরে মাথা নিচু করে প্লেটে স্পুন ঘষতে লাগলো। অরুমিতা ঠেস মেরে বলল, শুধু কি তাই? রাত 3টে বাজে ফোন করা, কফি শপে হাতের ওপর হাত রেখে বসা, লেক পার্কে আমাদের চোখে ফাঁকি দিয়ে আলাদা সময় কাটাতে চলে যাওয়া। আহা, আহা। তীরও ওর কথায় সায় দিয়ে বলল, হ্যাঁ আর একদিনের আলাপেই দেখা করতে ডেকে নিল। তারপরে আসার সময়ও কানে ফিসফিস করে কি যেন বলছিল উনি। এদের কিচ্ছা দেখে আমার তো ওই গানটা মনে পড়ছে। অরুমিতা কৌতূহলী হয়ে জানতে চাইল, কোনটা রে? তীব্র খানিকা সুর দিয়ে বলল, দো দিল মিল রাহে হ্যাঁ, মাগার চুপকে চুপকে। অনি বিরক্তিকর দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে বলল, থামবি তোরা? কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছিস? অরুমিতা আর তীব্র হাসতে হাসতে একসাথেই বলল, হ্যাঁ, এখন তো আমরাই থামব। চালিয়ে তো তোরা যাবি। অনিমা কিছু না বলে খাওয়ায় মন দিল, কারণ ও জানে এদের এখন যতই বলুক ওরা থামবে না।
আর ওদের কথায় অনিমা অনেকটা লজ্জাও পাচ্ছে, কিন্তু সেটা বহিঃপ্রকাশ করা যাবে না, তাহলে ওরা আরো পেয়ে বসবে। আদ্রিয়ান আদিব আর আশিসের সাথে রেস্টুরেন্টে ঢুকছে। আদ্রিয়ানকে দেখেই হই হুল্লোড় পড়ে গেছো সবার মধ্যে। সেলফি অটোগ্রাফ এর জন্যে হুমড়ি খেয়ে পড়ছে অনেকেই। আশিস বিরক্ত হয়ে বলল, এসে গেছে তিতি মুরগির দল। আদ্রিয়ান চোখ রাঙিয়ে তাকাতেই আশিস চুপ হয়ে গেল। আদ্রিয়ান যতটা সম্ভব সামাল দিয়ে তারপর গার্ডসদের ইশারা করতেই তারা সবাইকে সরিয়ে জায়গা করে দিল। এরপর ওরা সোজা ওদের বুক করা আলাদা রুমে গিয়ে বসল। আদ্রিয়ান বসেই আশিসকে উদ্দেশ্য করে বলল, ওরা কোনো তিতি মুরগি না। ওরা আছে বলেই আজ আমি সেলিব্রিটি। সো এইসব আর বলিস না, আমার পছন্দ না। আশিস বেচারা ভদ্র ছেলের মতো মাথা নাড়ল, কারণ আদ্রিয়ান এইসব বিষয়ে খুব সেনসিটিভ। খাবার আসার পর ওরা খেতে শুরু করলো। হঠাৎ আদিব বলল, অনিমাকে নিয়ে কি ভাবলি? আদ্রিয়ান ভ্রু কুঁচকে বলল, মানে? দেখ, এখন এটা বলিস না যে ওর প্রতি তোর কোনো ফিলিংস নেই। যেই ছেলে হুট করে অপরিচিত কোনো মেয়ের সাথে কফি খেতে বসতেও পছন্দ করে না, সে ছেলে একটা অপরিচিত মেয়েকে নিজে ডেকে এনে তার সাথে সারাদিন কাটালো, সেটা এমনি এমনি হতে পারে না বসো। আশিস তাল মিলিয়ে বলল, তাও আবার আলাদা নিয়ে গিয়ে ঘোরা। আদ্রিয়ান কিছু বলল না। আদিব এবার আস্তে করে জিজ্ঞেস করল, ভালোবাসিস ওকে? আদ্রিয়ান প্লেটের দিকে তাকিয়েই বলল, আই ডোন্ট নো ইয়ার, বাট ওর প্রতি একটা আলাদা টান তৈরি হয়ে গেছে। এরকম মনে হয় ওকে সবসময় আমার সামনেই রাখি। এত অল্প সময়ে কারো প্রতি এতটা টান তৈরি হতে পারে আগে জানতাম না। আমার ওকে চাইয়ে আর সারা জীবনের জন্যে, এনি হাউ। আদিব হালকা হেসে জিজ্ঞেস করল, যদি ও তোর হতে না চায়? উত্তরে আদ্রিয়ান বাঁকা একটা হাসি দিল, আর আদিব আশিস দুজন দুজনের দিকে তাকিয়ে ছোট্ট নিঃশ্বাস নিল। তারপর আশিস বলল, বুঝলাম। আদ্রিয়ান ভ্রু কুঁচকে বলল, কি বুঝলি? আদিব আর ইশরাক একসাথে জোরে চেঁচিয়ে বলে উঠল, ইউ আর ইন লাভ। আদ্রিয়ান তাড়াতাড়ি কানে আঙ্গুল দিয়ে বলল, আরে হো ইয়ার। চৌধুরীর মেনশনে ডাইনিং টেবিলে বসে আছেন মিস্টার রঞ্জিত, ওনার স্ত্রী আর শালক কবির শেখ। মানে রিকের মামা, শকুনি মামাও বলা যেতে পারে, কারণ ভাগ্নের সব কুকর্মে শুধুই তার সমর্থন থাকে, তাই না ভাগ্নেকে কুমন্ত্রণা দিতেও সে সমান পারদর্শী। মহাভারত সিরিয়ালের ডিরেক্টর রবি চোপড়া যদি রিক আর কবির শেখকে আগে দেখতেন, তাহলে নিশ্চয়ই দুর্যোধন আর মামা শকুনির ক্যারেক্টার এর অফার ওদেরকেই করতেন। মিস্টার রঞ্জিত ডাইনিং টেবিলে লাঞ্চ করতে বসে ছেলেকে দেখতে না পেয়ে ভ্রু কুঁচকে মিসেস লিমা চৌধুরীর দিকে তাকিয়ে বললেন, তোমার ছেলে কোথায়? মিসেস লিমা ইতস্তত করে বললেন, ডাকতে গেছিলাম কিন্তু দরজা খোলেনি, এখনো ঘুমোচ্ছে মনে হয়। রঞ্জিত চৌধুরী ভ্রু কুঁচকে বললেন, হ্যাঁ সেই। সারা রাত মদ গিলবে, তারপর সারাদিন মরার মতো বিছানায় পড়ে থাকবে। মিসেস লিমাও এবার বিরক্তি নিয়ে বললেন, মেয়েটাকে এনে দিচ্ছ না কেন বলো তো, তাহলে হয়তো। মিস্টার রঞ্জিত ধমকি দিয়ে বললেন, তাহলে কি? বলো। ওই মেয়ে থাকতে তোমার ছেলে নেশা করতো না? মাঝে মাঝেই নেশা করে গিয়ে অকারণেই কত মারধর করতো, মেয়েটাকে ভুলে গেছো? মিসেস লিমা কান্নাজড়িত কণ্ঠে বললেন, আমি কিছু জানি না। আমার ছেলের এই অবস্থা আমি আর মানব না, তুমি যেভাবেই হোক ওই মেয়েকে খুঁজে আনো। আচ্ছা দেখছি, তুমি ভেতরে যাও। কিন্তু মিস্টার রঞ্জিত ধমক দিয়ে বললেন, যাও। মিসেস লিমা ভেতরে চলে গেলেন। এবার কবির শেখ মুখ খুললেন। একটা হাসি দিয়ে বললেন, ওই মেয়েটা যখন ছিল তখন কিন্তু বাবাই এমন ছন্নছাড়াভাবে চলতো না, তাই না? রঞ্জিত চৌধুরী জুসের গ্লাসে চুমুক দিয়ে বললেন, আমি জানি, আর আমি ইচ্ছে করেই ওই মেয়েকে খুঁজিনি এতদিন। কারণ আমি চাই না ও আমার বাড়িতে উঠুক। কারণ বিষধর সাপের বাচ্চা বিষধরই হয়। তোমার কি মনে হয় যার বাপ এত ভয়ঙ্কর সাহসী ছিল তার মেয়ে এত ভীতু? কবির খান অবাক হয়ে বললেন, মানে? মানে ওর বাবার অসম্পূর্ণ কাজটাকে সম্পূর্ণ করার জন্যে উঠে পড়ে লেগেছে ও। ওর জীবনের একটাই লক্ষ্য, আমাকে এক্সপোজ করে শেষ করে দেওয়া। আর সেই কাজটাই দিনরাত খেটে করছে ও। হ্যাঁ, ও ভয় পায় ঠিকই, কিন্তু সেটা শুধু এবং শুধুই রিককে। কারণ রিক ওর ওপর যেই টর্চারগুলো করত, সেটা কোনো শক্ত হৃদয়ের মানুষেরও গা হিম করে দেবে।
কিন্তু ওই মেয়ের কাছ থেকে বাঁচতে হলে ওর বাপের মতো ওকেও সরিয়ে দিতে হবে। এতদিন আমি শুধু আমি রিক এর ওকে ভুলে যাওয়ার অপেক্ষা করছিলাম, কিন্তু এই ছেলে তো যত দিন যাচ্ছে ততই পাগল হচ্ছে ওই মেয়ের জন্যে। কি দেখেছে ওই মেয়ের মধ্যে কে জানে। কবির শেখ কিছুক্ষণ চুপ করে কিছু একটা ভেবে বললেন, আমার কাছে একটা প্ল্যান আছে জিজু, যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। মিস্টার রঞ্জিত ভ্রু কুঁচকে বললেন, কি প্ল্যান? দেখুন, খুনাখুনি করে বাবাইর মনে ক্ষোভ তৈরির দরকারটা কি? যেহেতু মেয়েটা বাবাইকে ভয় পায় আর বাবাইকে আমি যতদূর চিনি ওই মেয়েকে খোলা রাখবে না, বন্দি করেই রাখবে। তাই ওই মেয়েও আপনাকে এক্সপোজ করার প্রমাণ খুঁজতে বাইরেও যেতে পারবে না। এতে দেখুন আপনিও নিরাপদ থাকবেন আর আমার বাবাইও খুশি হবে। তাই বলছি মেয়েটাকে খুঁজে বাবাই এর হাতে তুলে দিন, বাকিটা বাবাই সামলে নেবে। মিস্টার রঞ্জিত কোনো উত্তর দিলেন না। তবে বুদ্ধিটা মন্দ লাগেনি তার। উনি জুস খেতে খেতে ভাবলেন, ঠিকই তো, বিষধর সাপকে পিটিয়ে মেরে ফেললে মজা আছে নাকি? বিষধর সাপের বিষদাঁত ভেঙে তাকে নিজের মতো করে নাচানোতেই তো আসল মজা। কথাটা ভেবেই আপন মনে শয়তানি হাসি দিলেন মিস্টার রঞ্জিত। আজকে রাতে আবারও বর্ষণ শুরু হয়েছে, তবে ভারী বর্ষণ না, গুড়ি গুড়ি এর চেয়ে একটুখানি বেশি আর মধ্যমের চেয়ে একটুখানি কম। বাজ পড়ছে না এখনো। রাতের বৃষ্টির টুপুর টুপুর শব্দ, তার ওপর বৃষ্টি ভেজা ঠান্ডা বাতাসের সাথে হালকা হালকা বৃষ্টির ঝাপটা, বর্ষার রাতে এই মনোমুগ্ধকর পরিবেশের প্রায়ই দেখা মেলে। এমন সময় কেউ পছন্দ করে কম্বল মুড়ি দিয়ে ঘুমাতে, আর কেউ পছন্দ করে জানালার সামনে বা ব্যালকনিতে দাঁড়িয়ে বর্ষণের সেই রাতকে উপভোগ করতে। অনিমা এই দুই কাতারের মধ্যেই পড়ে। যখনই বাজ পড়ে তখন সে কম্বল মুড়ি দিয়ে ঘুমাতেই ভালোবাসে, আর যখন কমবতীর হালকা বৃষ্টি থাকে তখন সে দ্বিতীয় কাজটাই করে। তাই এখন ব্যালকনিতে চেয়ার নিয়ে বসে কফি খেতে খেতে বৃষ্টি দেখছে আর নানা জল্পনা কল্পনা করে চলেছে। আর অপরদিকে আদ্রিয়ানও ব্যালকনির রেলিং ধরে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। আদ্রিয়ান কিন্তু দ্বিতীয় কাতারেই পড়ে, বাইরে বৃষ্টি হলে ঘুমিয়ে থাকার কথা ভাবতেই পারে না সে। অনিমার চেহারাটা বারবার মনে পড়ছে তার। ভাগ্যিস সেদিন ওই লোকগুলো অ্যাট্যাক করেছিল, আরও কিছু না ভেবে ওই ফ্ল্যাটেই ঢুকেছিল, তাই তো ওর প্রাণভোমরাটাকে পেয়েছে। ওর বাঁচার তো দুটোই কারণ ছিল, এক ওর গান, দুই হলো, কিন্তু এই মেয়েটা এসে সবকিছু বদলে দিল, ওকে বাঁচার নতুন এবং প্রধান একটা কারণ দিয়ে দিল। আচ্ছা, কি করছে এখন ওর জানপাখি? ঘুমিয়ে গেছে নাকি বৃষ্টি দেখছে? ফোন করবে একটা। এতক্ষণ যাবৎ নিজের মনে এইসব আওড়ে নিয়ে ফোনটা হাতে নিল আদ্রিয়ান। কিছুক্ষণ ভেবে কল করেই দিল। নিজের ভাবনায় মগ্ন অনিমা ফোনের আওয়াজ পেয়ে ব্যালকনি থেকে উঠে তাড়াতাড়ি ফোনটা নিয়ে দেখে আদ্রিয়ানের কল। একটু অবাক হলো ও, তারপর ব্যালকনির চেয়ারে বসে ফোনটা রিসিভ করে কানে নিয়ে বলল, হ্যালো, কেমন আছো? ভালো, আপনি? বেশ ভালো, কি করছো? এই তো ব্যালকনিতে বসে আছি। আদ্রিয়ান ছোট্ট করে বলল। ওহ। অনিমা কিছু না বলে চুপ করে রইল। আদ্রিয়ান নিজেই বলল, আচ্ছা তুমি এত রুড কেন বলো তো? নিজে থেকেও তো মাঝে মাঝে একটা ফোন করতে পারো। অনিমা কি বলবে বুঝতে পারছে না। এই রকম প্রশ্নের কি উত্তর দেওয়া যায় সেটাই ভেবে পাচ্ছে না ও। তাই কিছু না বলে চুপ করে রইল। আদ্রিয়ান হালকা হেসে দিয়ে বলল, উত্তর না থাকলে চুপ করে থাকাটা কি তোমাকে অভ্যাস? তো উত্তর না থাকলে আর কি করা যায়? ওই টপিকেই অন্য কিছু বলতেই পারতে। অনিমা একটু অবাক হলো, অন্য কি বলবে? তাই কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করল, লাইক? লাইক আমার ওই প্রশ্নের উত্তরে বলতে পারতে, ঠিক আছে এরপর থেকে ফোন করব। অনিমা হেসে দিল, সত্যিই ছেলেটা অদ্ভুত, আর তার চেয়েও অদ্ভুত ওর কথাবার্তা। অনিমা কথার টপিক পাল্টে বলল, আপনি কি করছেন? আমিও ব্যালকনিতেই আছি, তবে বসে না দাঁড়িয়ে। ওহ, তোমার সাথে আবার মিট করতে ইচ্ছে করছে। অনিমা চমকে গেল, সাথে একটু অবাকও হলো। কি চাইছেটা কি এই ছেলে? কি চলছে আদ্রিয়ানের মনে? অনিমা যেটা ভাবছে সেটা কি সম্ভব আদৌ? অনিমা এসব কথা ভাবতে ভাবতেই আদ্রিয়ান বলল, কি হলো? কি ভাবছো? অনিমা হকচকিয়ে বলল, না কিছু না। আদ্রিয়ান অনিমার এমন কাণ্ডে হেসে দিল। হাসতে হাসতেই বলল, আচ্ছা ঠিক আছে,
অফিস টাইম শেষ কখন তোমাদের? এমনিতে রাত 8টায় শেষ হয়, তবে কাজ থাকলে আরো রাত হয়। কথাটা শুনে আদ্রিয়ানের মুড একটু অফ হয়ে গেল। ও মনে মনে ভেবে রেখেছিল কালকে দেখা করবে অনির সাথে, কিন্তু রাত 8টায় পর অফিস শেষ হলে তো সেটা সম্ভব নয়। তাই একটু মন খারাপ নিয়ে নিচু কণ্ঠে বলল, ওহ। অনিমা একটু ইতস্তত করে বলল, কিন্তু কালকে দুপুরের পরে আর কাজ নেই। সকালে শুধু একটা কলেজের যেতে হবে, ছাত্ররা মানববন্ধন করেছে সেই নিউজের জন্যে। ওটা করতে করতে দুপুর হয়ে যাবে, তারপর ফ্রি আছি। কথাটা শুনে আদ্রিয়ানের মুখে হাসি ফুটে উঠল। যাক, তাহলে কালকে তার প্রেয়সীকে কাছ থেকে দেখতে পাবে সে। তাই খুশি খুশি কণ্ঠেই বলল, অবব দেন, ওই কলেজের নাম আর অ্যাড্রেসটা মেসেজ করে দাও। আমি ওখান থেকে তোমাকে পিক করে নেব। অনিমা অবাক হয়ে বলল, পিক করবেন? আদ্রিয়ান স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দিল, হ্যাঁ, বাট। অনিমাকে কথাটা শেষ করতে না দিয়ে আদ্রিয়ান বলল, নো বাট নো, কিন্তু আমি কাল আসছি, সো স্কুটি নিয়ে বেরিও না, তিরোকে বলো তোমায় নিয়ে যেতে। অনিমা নিজেও চায় যে আদ্রিয়ান আসুক, কিন্তু তবুও আদ্রিয়ানকে জ্বালানোর জন্যে একটু দুষ্টুমি করে বলল, আরে আপনি আসলেই তো হবে না, আমি যেতে চাই কি না সেটা শুনবেন না? আদ্রিয়ান এবার একটু ধমকের সুরে বলল, আমার যেটুকু শোনার দরকার শুনে নিয়েছি। আমি পারমিশন চাইনি তোমার, কালকে আমি আসছি। আর রইল তুমি যেতে চাওয়া কি না সেই প্রশ্ন। যেতে না চাইলে তুলে নিয়ে আসবো, গট ইট? বলেই ফোনটা কেটে দিল আদ্রিয়ান। অনিমা বেশ অবাক হলো, হঠাৎ এভাবে রেগে গেল কেন? আর কি বলছিল যেতে না চাইলে তুলে নিয়ে যাবে? পাগল টাগল হয়ে গেল নাকি? যা খুশি করুক, শুধুই ধমকালো ব্যাটা খবিশ। বলেই মুখ ফুলিয়ে অ্যাড্রেস মেসেজ করে গিয়ে শুয়ে পড়ল অনিমা। এদিকে আদ্রিয়ান ফোন কাটার পর বড় বড় কয়েকটা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে বিড়বিড় করে নিজেই নিজেকে বলল, কুল আদ্রিয়ান কুল। কি করছিস কি তুই? কন্ট্রোল ইউর সেলফ, কন্ট্রোল। তোর এই রূপ ওর জন্যে না, একদমই না। লম্বা একটা শ্বাস নিয়ে নিজেকে ঠান্ডা করল আদ্রিয়ান, তারপর বলল, ও কি রাগ করেছে? সরি বলতে হবে। ফোনটা হাতে নিয়ে কল করতে গিয়েও থেমে গেল, তারপর আপন মনেই বলল, থাক, এখন আর ফোনটা করার দরকার নেই, কালকে সরাসরি সরি বলে দেব। ফোনটা রেখে রেলিং ধরে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে দেখতে ভাবল, কদিন আগে অবধি মেয়েটাকে চিনত না সে, কিন্তু এখন ওর সবটা জুড়েই অনিমার বসবাস। সত্যিই নিয়তি খুব জটিল, একটা ছোট্ট ঘটনা মুহূর্তেই সবকিছু বদলে দেয়। গিটার হাতে নিয়ে ব্যালকনিতে বসে টুংটাং সুর তুলতে তুলতে চোখ বন্ধ করে অনিমার কথা ভাবতে লাগলো ও। তীব্র গাড়ি নিয়ে অনিমার ফ্ল্যাটের সামনে ওয়েট করছে। 5 মিনিটের মাথায় অনিমা দ্রুতপদে এসে গাড়িতে উঠে বসে পড়ল। তীব্র গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, কি ব্যাপার বলতো? আজ আমাকে নিতে আসতে বললি? অনিমা সিটবেল্ট বাঁধতে বাঁধতে বলল, আদ্রিয়ান আসবে আজকে। এটা শুনে তীব্র প্রথমে একটু অবাক হলো, তারপর মুচকি হেসে বলল, ওয়াহ ভাই, ভালোই তো চলছে তোদের। তা ভাইয়া থেকে জিজু কবে হচ্ছে? অনিমা বিরক্ত হয়ে তাকালো তীরর দিকে, তারপর বিরক্তি নিয়ে বলল, তোরা কেন এসব ফালতু মজা নিস বলতো? তীব্র হেসে গাড়ি চালাতে চালাতে বলল, ফালতু নাকি সেটা তো পরেই দেখা যাবে। অনিমা কিছু বলল না, কিছুক্ষণ পর কিছু একটা ভেবে বলল, বাই দা ওয়ে অরু কোথায়? ওর বাড়িতে পুজো আছে আজ, তাই ছুটি নিয়েছে। অনিমা খানিকটা অবাক হয়ে বলল, প্রতিবার তো আমাদের নিয়ে যায়, এবার কি হলো? তীব্র হেসে দিয়ে বলল, কারণ এবার ওর দিদা এসছে। হ্যাঁ তো, আমরা মুসলিম, এতে অরুর বাবা মায়ের প্রবলেম না থাকলেও ওর দিদার ব্যাপক প্রবলেম। এবার বুঝলি নাকি আরো কিছু বলতে হবে? হুম বুঝলাম। আমরা গেলে বুড়ি ক্যাটক্যাট করবে তাই ডাকেনি, তাই তো? হুমম। এরপর দুজনেই হেসে দিল। সারারাত ক্লাবে বন্ধুদের সাথে পার্টি করে সকাল 8টায় বাড়িতে এলো রিক। মিস্টার রঞ্জিত সোফায় বসে কফি খেতে খেতে পেপার দেখছিলেন, আর তার পাশেই কবির শেখ বসে কফি খাচ্ছেন। ছেলেকে দেখে মিস্টার রঞ্জিত একটা ছোট্ট শ্বাস নিলেন, প্রায়ই সারারাত বাইরে কাটিয়ে আসে ও। এসব দেখতে দেখতে এখন অভ্যস্ত উনি। রিক ভেতরে যেতে নিলেই মিস্টার রঞ্জিত গম্ভীর কণ্ঠে বললেন, শুনে যাও। রিক ভ্রু কুঁচকে তাকালো, এখনও পুরো মাতাল না হলেও নেশাটা পুরোপুরি কাটেনি।
তাই চোখ ঝাপটা দিয়ে ভাঙা গলায় বলল, বলো। মিস্টার রঞ্জিত চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, ওই মেয়েটার একটা ছবি দিয়ে যেও। রিকে একটু অবাক হয়ে বলল, ওর ছবি দিয়ে কি করবে? ওকে খুঁজতে লোক লাগাবো। রিক একটু চুপ থেকে রাগী গলায় বলল, তার মানে এতদিন খোঁজোনি তুমি ওকে? মিস্টার রঞ্জিত হকচকিয়ে গেলেন। আমতা আমতা করে বললেন, আসলে। রিক তার বাবাকে থামিয়ে দিয়ে বলল, স্টপ ড্যাড, কোনো এক্সকিউজের দরকার নেই। আমার ধারণাটাই সত্যি ছিল, খোঁজিনি তুমি ওকে। এখন খুঁজবো তো। আর খোঁজার দরকার নেই তোমার, আমি লোক লাগিয়ে দিয়েছি অলরেডি। তুমি তোমার কাজ নিয়েই থাকো। এটুকু বলে ভেতরে যেতে নিয়েও থেমে গেল, তারপর চেঁচিয়ে বলল, মমো আমি এখন ঘুমোবো, আমার খিদে পেলে নিজেই খাবার চাইবো। সো ডাকাডাকি করে কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে। বলেই হনহন করে চলে গেল রিক। আর মিস্টার রঞ্জিত রাগান্বিত গলায় বলল, ছেলেটা দিন দিন বেশি বেপরোয়া হয়ে যাচ্ছে। মিসেস লিমা হাত মুছতে মুছতে এসে বললেন, ছেলে তো তোমারই তাই না? তুমি ওর চেয়ে কোন অংশে ভালো? ডক্টর বলেছে বলে মদ খাওয়াটা কমিয়ে দিয়েছ, এছাড়া আর পার্থক্য কি? মিস্টার রঞ্জিত দাঁতে দাঁত চেপে বললেন, বেশি কথা না বলে চুপচাপ ব্রেকফাস্ট সার্ভ করো। মিসেস লিমা চলে গেলেও মিস্টার রঞ্জিত গভীরভাবে ভাবছেন, সত্যিই ছেলের লাগামটা আরো আগেই ধরা উচিত ছিল ওনার। এখন আর কিছু করার নেই, ছেলে যে টোটালি তার হাতের বাইরে চলে গেছে সেটা বুঝেছেন উনি। নিউজ স্যুট শেষ করে অনিমা কলেজ গেইটের সামনে দাঁড়িয়ে আছে। টিরোর কাজ ছিল তাই চলে গেছে। এর মধ্যেই আদ্রিয়ানের গাড়ি এসে থামলো ওর সামনে। প্রথমে হকচকিয়ে গেলেও পরে বুঝতে পারল এটা আদ্রিয়ান। আদ্রিয়ান দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। আজকেও ক্যাপ আর সানগ্লাসের জন্যে সহজে ওকে কেউ চিনবে না। আদ্রিয়ান দ্রুতপদে এসে অনিমার হাত ধরে বলল, তাড়াতাড়ি চলো, কেউ চিনে ফেললে ফেসে যাব। গার্ড আনিনি আমি। বলেই অনিমার হাত ধরে গাড়ির ফ্রন্ট সিটে বসিয়ে দিয়ে নিজের ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। দুজনেই চুপ করে আছে, তবে আর চোখে দুজন দুজনকে দেখে চলেছে। আধ ঘন্টা পর একটা রেস্টুরেন্টের সামনে গাড়িটা থামালো আদ্রিয়ান। ওখানে ওর বুক করা প্রাইভেট রুমে নিয়ে গেল অনিমাকে। তবে এই দীর্ঘ সময় দুজনেই চুপ ছিল। আদ্রিয়ান অনিমার দিকে তাকিয়ে বলল, কি খাবে? অনিমা নিচু কণ্ঠে বললে, আপনি যা অর্ডার করেন। সিউর? ইয়াহ। আদ্রিয়ান খাবার অর্ডার করে দিল। অনিমা একধ্যানে নিচের দিকে তাকিয়ে আছে, কেন জানি খুব আনিজি লাগছে তার। আর আদ্রিয়ান গালে হাত দিয়ে একধ্যানে দেখে চলেছে অনিমাকে। ওই মুখের দিকে সারা জীবন তাকিয়ে থাকলেও যেন ক্লান্ত হবে না সে। রিক খাটে উপর হয়ে এলোমেলোভাবে শুয়ে আছে, তবে ঘুমোচ্ছে না। ঘুম ভেঙে গেছে একটু আগেই, এখন শুধু শুয়ে আছে। গভীরভাবে ভাবছে কিছু কি আছে ওই একটা মেয়ের মধ্যে যে ওর না থাকা ওকে এত পোড়াচ্ছে। পিঠে কেউ হাত রাখতেই পেছনে ঘুরে তাকালো রিক। তাকিয়ে কবির শেখকে দেখে উঠে বসে চোখ ডলে বলল, বসো। কবির শেখটি টেবিল থেকে খাবার রিকের দিকে বাড়িয়ে বলল, আগে এটা খেয়ে নাও। রিক বিরক্ত হয়ে বলল, খিদে নেই আমার মামা। কবির শেখ রিকের কাঁধে হাত রেখে বললেন, লোক লাগিয়েছ তো পেয়ে যাবে ওকে। নিজের এমন অযত্ন করলে হবে? রিক এবার রাগী গলায় বলল, ড্যাড এটা কেন করলো মামা? কেন খোঁজেনি ওকে? এটা জেনেও যে আই ডেসপারেটলি ওয়ান্ট হার। আচ্ছা বাবাই, এসব বাদ দাও, আগে খেয়ে নাও। রিক খাবারটা ঠেলে সরিয়ে বলল, পারছি না মামা, পারছি না বাদ দিতে। ও কতদিন ধরে নেই আমার কাছে। এতদিনে ওকে যদি কেউ বিয়ে নেয়, কিংবা ও যদি কাউকে ভালোবেসে ফেলে, তাতে কি যার কাছেই থাক তাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে ওকে নিয়ে আসবে? সিম্পল। না মামা, তুমি বুঝছো না। আমি বারণ করার পরেও কলেজের অনুষ্ঠানে একদিন ও হালকা সেজে গেছিল, আর ছেলেরাও ওকে দেখে ফিদা হচ্ছিল। তার শাস্তি হিসেবে আমি ওর মুখে গরম পানি ঢেলে দিয়েছিলাম। আমায় পায়ে ধরে অবধি ক্ষমা চেয়েছিল, তবুও মাফ করিনি আমি। 2 দিন অবধি মুখ লাল হয়েছিল ওর, জানো। আর সেই জায়গায় ওকে অন্য কেউ টাচ করবে মানতে পারবো না আমি সেটা। কিছুতেই না। যদি কেউ সেটা করে তাহলে তার শেষ দিন ঘনিয়ে এসছে। আর ওই মেয়েকে কি করব সেটা ভাবতেও পারবে না কেউ।
বলেই উঠে হনহন করে চলে গেল ওয়াশরুমে। আর কবির শেখর যাবার দিকে তাকিয়ে খানিক হেসে বললেন, কি আছে ওই মেয়ের কপালে কে জানে। আর যদি প্রেমে পড়ে থাকে তাহলে সেই ছেলের অবস্থা তো। তবে যাই হোক, তাতে আমার কি। খাবার সামনে নিয়ে বসে আছে আদ্রিয়ান আর অনিমা। আদ্রিয়ান এবার অনিমার দিকে ইশারা করে বলল, শুরু করো। অনিমা শুরু করার পর আদ্রিয়ানও শুরু করল। খাওয়ার সময়ও দুজন কোনো কথা বলেনি। খাওয়া শেষে আদ্রিয়ান টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে বলল, চলো। এখন কোথায়? ছাদে। অনিমা ভ্রু কুঁচকে তাকিয়ে রইল আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান সেদিকে পাত্তা না দিয়ে ওর হাত ধরে ওকে ছাদে নিয়ে গেল। ছাদে গিয়ে অনিমা অবাক হয়ে গেল। সত্যিই খুব সুন্দর পরিবেশটা। এই ছাদ থেকে আশপাশটা দেখতে অসাধারণ লাগছে। আদ্রিয়ান পকেটে হাত ঢুকিয়ে সাইডে দাঁড়িয়ে বলল, পছন্দ হয়েছে? অনিমা চারপাশটা দেখতে দেখতে বলল, ভীষণ। চলো সাইডে গিয়ে বসি। চলুন। আদ্রিয়ান আর অনিমা ছাদের পাশে গিয়ে বসল। তবে পা ঝুলিয়ে বসেনি, হাঁটু ভেঙে বসেছে দুজন। বেশ কিছুক্ষণ দুজনেই চুপ থেকে পরিবেশটা ফিল করছে। হালকা বাতাসে অনিমার চুলগুলো হালকা উড়ছে। নীরবতা ভেঙে আদ্রিয়ান বলল, অনি। অনিমা অন্য ধ্যানে মগ্ন ছিল। আদ্রিয়ানের ডাকে হুঁশ আশায় হকচকিয়ে বলে, হুম। কালকের জন্যে সরি। আসলে জানি না কেন একটু রেগে গেছিলাম। সো সরি ফর মাই বিহেভিয়ার। অনিমা দাঁত দিয়ে নখ কাটতে কাটতে অবাক হয়ে বলল, আপনি কিসের কথা বলছেন? আদ্রিয়ান পুরো ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। এর মধ্যেই ভুলে গেছে। যাক, ভালোই হলো, ব্যাপারটা ও ততটাও মনে নেয়নি। কি হলো বলুন? অনিমার ডাকে আদ্রিয়ানের হুঁশ এলো। নিজেকে সামলে বলল, নাথিং। ওহ। বলে অনিমা আবারও চারপাশটা দেখায় ব্যস্ত হয়ে গেল। কিছুক্ষণ পর আদ্রিয়ান বলল, একটা কথা বলবো? অনিমা আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, বলুন। তুমি সাজনা কেন? নিমেষেই অনির মুখটা কালো হয়ে গেল। মুখের হাসি গায়েব হয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে নিচু গলায় বলল, এমনি। অনিমা ছলছলে চোখে নিচের দিকে তাকিয়ে আছে। পুরনো কথা মনে খুব আঘাত করছে। আদ্রিয়ান খানিকক্ষণ চুপ থাকলো। তারপর অনিমার হাত ধরে নিজের দুই হাতের মুঠোয় আনল। অনিমা একটু অবাক হলেও তাকালো না। আদ্রিয়ান মুচকি হেসে বলল, অনি, লুক অ্যাট মি। অনিমা তবুও মাথা নিচু করে আছে। আদ্রিয়ান অনিমার গালে হাত রেখে বলল, তাকাও। অনিমা এবার আদ্রিয়ানের দিকে তাকালো। সাথে সাথেই ওর চোখে জমে থাকা পানি গড়িয়ে পড়ল। আদ্রিয়ান অনিমার চোখের পানি আলতো হাতে মুছতে মুছতে বলল, একজন মানুষের জীবনে খারাপ কিছুদিন আসতেই পারে, তাই বলে সেটা ধরে সারা জীবন বসে থাকাটা বোকামি। কারো জন্যে তুমি নিজের জীবন কেন বদলাবে? জীবনটা তোমার, আর সেটাকে সুন্দর করে তোলার দায়িত্বও শুধুই তোমার। বুঝলে? অনিমার চোখ দিয়ে আবারও অশ্রু গড়িয়ে পড়ল। আদ্রিয়ানের কথাগুলো আজ ওর আব্বুর কথা মনে করিয়ে দিল। ওর আব্বুও ওকে এভাবেই বোঝাতো। আদ্রিয়ান আবারও বলল, বেশি না, চোখে হালকা কাজল পরে দেখো, চোখগুলো আরো মায়াবী লাগবে। অনিমা কিছু না বলে আদ্রিয়ানের কাঁধে মাথা রেখে দিল। আজ সে তার আবেগকে কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছে না। খুব কান্না পাচ্ছে। তাই আদ্রিয়ানের কাঁধে মাথা রেখে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে সে। এই কান্না সুখের নাকি কষ্টের সেটা বলা মুশকিল, তবে কেঁদে নিজেকে হালকা করছে। অনিমা ওর কাঁধে মাথা রাখায় আদ্রিয়ান অদ্ভুত এক শান্তি অনুভব করছে। তবে কাঁদতে বারণ করছে না। কিছু সময় কাঁদা উচিত, তাই নিজেও এক হাতে জড়িয়ে নিল ওর প্রাণভোমরাকে।